এভাবে এখানে বসে আছিস কেন? তো কি করব? কি করবি মানে? মেহমানদের সম্মান করতে ভুলে গেছিস? অসম্মান কই করলাম? মুখে মুখে তর্ক করো, এটা কি ধরনের বেয়াদবি? ঢাকায় গিয়ে কি এগুলোই শিখে আসছো তুমি? আমার তো মনে হয় তুই কিছু করেছিস, তাই মেয়েটা এভাবে চলে গেল। কেন? আমি কি করব? সবাই কেন ভাবছে আমি কিছু করেছি? আমার আর ভালো লাগছে না এসব। থামো রাকিব, আর ঢং করতে হবে না। কি বলছো ভাবি? এত নাটক করছো কেন? তোমার জন্যই তো সুমাইয়া বাড়ি ছেড়ে চলে গেল। বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে ঢাকা থেকে বগুড়া যাচ্ছি। বাসে জানালার পাশে ছিটে বসে আছি। বাস ছাড়তে এখনো 10 মিনিটের মতো বাকি। এই সময়টুকু কাটানোর জন্য কানে হেডফোন গুঁজে আমার প্রিয় গানগুলো শুনছি। চোখে একটা হালকা বিরক্তি, আর চারপাশের পৃথিবী থেকে নিজেকে আলাদা করে রাখার চিরচেনা অ্যাটিটিউড মোড। হঠাৎ করে বাসের সিঁড়িতে চোখ গেল। একটা মেয়ে বাসে উঠছে, হাতে তার একটা মাঝারি সাইজের ট্রাভেল ব্যাগ। কিছুক্ষণ অবাক হয়ে দেখলাম, তারপর মেয়েটি সোজা আমার পাশের সিটের দিকে এগিয়ে আসছে। আমার পাশের সিটে এসে মেয়েটি যেন থমকে গেল। চওড়া চোখে হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে, যেন সামনে কোনো ভূত দেখছে, যেন সে আমাকে এখানে একটু আশা করেনি। আমি একটু অস্বস্তি বোধ করলাম, তাই একটু রুক্ষভাবে চোখ ফিরে নিলাম অন্যদিকে। কিছুক্ষণে নীরবতা ভেঙে মেয়েটি ধীরে ধীরে বলল, হ্যালো ভাইয়া, শুনছেন? কানে হেডফোন থাকার কারণে তার কথা আমার কানে পৌঁছালো না। মেয়েটি এবার একটু সাহস করে আমার হাতে আলতোভাবে স্পর্শ করলো। এই যে ভাইয়া, শুনছেন? স্পর্শটা আর কণ্ঠস্বর শুনে তড়িঘড়ি করে কান থেকে হেডফোনটা খুলে ফেললাম। জি বলুন। আপনার পাশের সিটটা আমার, যদি ব্যাগটা একটু উপরে রাখতেন খুব ভালো হতো। আমার একটু লজ্জা লাগলো, আসলে নিজের ব্যাগ রাখার সময় খেয়াল করিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম। জি রাখছি, সরি। মেয়েটি খুব মিষ্টি করে হাসলো আর বলল, ইটস ওকে। আমি দ্রুত তার ব্যাগটা হ্যাঁচকা টানে উপরে রেখে দিলাম। সে তার নির্দিষ্ট জায়গায় বসে কোমল কণ্ঠে আবারও বলল, থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আবারও কানে হেডফোন গুঁজে দিলাম। এদিকে মেয়েটির মনের ভিতর, মেয়েটির নাম সুমাইয়া, আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার কারণ একটাই, আমি তার একমাত্র ক্রাশ আর প্রথম প্রেম। আমাকে সে কলেজের প্রথম দিন থেকেই চেনে। আমি শুধু রাগেই নয়, ভার্সিটিতেও সবার সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে চলি। সবসময় একটা কাঠিন্য আর অ্যাটিটিউড আমার চেহারায় লেগেই থাকে। সুমাইয়ার মনে হয় আমি যেন মেয়েদেরকে সহ্যই করতে পারি না, অথচ এই রাগী আর গম্ভীর লোকটার জন্য সুমাইয়া আমার প্রেমে পড়েছে। এই অ্যাটিটিউডের আড়ালেই সেজন্য এক অন্যরকম আকর্ষণ খুঁজে পায়। কিন্তু আবার সুমাইয়ার রাগটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আমার ছবিতে কোনো মেয়ে কমেন্ট করলেই সে নির্দ্বিধায় সে মেয়েটির ইনবক্সে গিয়ে বাজেভাবে অপমান করে, বকাঝকাও করে। কিন্তু কখনো আমার সাথে কথা বলার বা ভালোবাসার কথা বলারও তার সাহস হয়নি। ফেক আইডি দিয়েও সে বহুবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু আমি কখনো তা অ্যাকসেপ্ট করিনি। আজকে সুমাইয়া কোনাক্ষরেও ভাবেনি তার স্বপ্নের ক্রাশটি ঠিক তার পাশের সিটেই বসবে। সে মনে মনে আনন্দের ঢেউ অনুভব করলো। এটা কি শুধু কাকতালীয়, নাকি ভাগ্যের কোনো ইশারা? সে মনে মনে বলল, আজকে যেভাবেই হোক ওর সাথে কথা বলতেই হবে। বাস তার নির্দিষ্ট সময় মতোই ঢাকা ছেড়ে গন্তব্যের দিকে এগিয়ে চলল। হঠাৎ করে আমার পাশে বসা সুমাইয়া বলে উঠল, হ্যালো ভাইয়া। বিরক্তিটা চেপে রেখে কান থেকে হেডফোনটা খুলে বললাম, কিছু বলবেন? কান থেকে হেডফোন খুলবেন না প্লিজ। একা একা আর কতক্ষণ এত লম্বা সফর পার করব? কথা বলে তবুও ভালো লাগবে, সময়টা কাটবে। সরি, আমি আপনাকে চিনি না, বলে আবার হেডফোনটা কানে গুঁজে দিলাম। সুমাইয়ের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে মনে মনে বলল, উফ, এত অ্যাটিটিউড আসে কোত্থেকে? পাশে একটা সুন্দরী মেয়ে বসে, তাকে কি একটু সময় দেওয়া যায় না? একদম বজ্জাত বেটা। কিছুক্ষণ পর সুমাইয়া যেন একটু জেদ করে আবার ডাকলো, এই যে। এবার আমার একটু রাগ হলো। বিরক্তি নিয়ে কান থেকে হেডফোন খুলেই তার দিকে পুরোপুরি ঘুরে বললাম, বলুন কি বলবেন? এরকম করছেন কেন? আমি আপনার ভার্সিটির জুনিয়র, সেই হিসাবেও তো একটু কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলবেন। আমি সুমাইয়া, আপনি? আপনিই তো বললেন আপনি আমার ভার্সিটির জুনিয়র, তাহলে সেই হিসেবে আমার নাম জানারও কথা। জানি, তবে পরিচিত হতে গেলে বলা লাগে, এইটুকু জানেন না সিনিয়র ভাইয়া? আচ্ছা, আমি রাকিব। কোথায় যাচ্ছেন? বগুড়া। ও, আমিও বগুড়া যাচ্ছি। ও আচ্ছা, ভালো। কোনো কাজে? সেটা আপনাকে কেন বলবো? আপনি কিন্তু একটু বেশি কথা বলছেন। আমার এই কঠোর কথায় সময় একদম চুপ হয়ে গেল। আমি দেখলাম তার মুখটা একদম মলিন হয়ে গেছে, সম্ভবত একটু আঘাত পেয়েছে। নিজেরই খারাপ লাগলো, তাই কিছুক্ষণ পর আমি নীরবতা ভেঙে বললাম, একেবারে চুপ থাকতেও কিন্তু বলিনি। সময় সুযোগ বুঝে পুরোটা অভিমান ঝেড়ে ফেললো।
আচ্ছা, আপনার এত অ্যাটিটিউড কেন? একটু হেসে কথা বলতে পারেন না? সারাক্ষণ মুখ গোমরা করে রাখেন কেন? হাসলে আপনাকে ভালোই লাগে। আপনি এত কিছু কেমনে জানেন? আমাকে ফলো করেন নাকি? সুমাইয়া মাথা ঘুরিয়ে নিয়ে বলল, সেটা আপনাকে জানতে হবে না। তার সাথে কথা বলতে বলতে কখন যে বাসের একটানা শব্দে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন সারা শরীরে একটা অদ্ভুত উষ্ণতা অনুভব করলাম। চোখ খুলে দেখি আমি সুমাইয়ের কাঁধে মাথা রেখে গভীর ঘুমে মগ্ন ছিলাম। আর সুমাইয়া, সে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আমার ঘোর ভেঙে গেল। আমি তড়িঘড়ি করে তার কাঁধ থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসলাম। আমার এই আচমকা সরে যাওয়ায় সুমাইয়া দ্রুত তার হাত আমার চুল থেকে সরিয়ে নিল। আমি লজ্জায় তার দিকে তাকাতেও পারছি না। কি করলাম আমি এটা? সেও দেখি সামান্য লজ্জায় লাল হয়ে গেছে। সরি, আসলে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। সুমাইয়া মনে মনে বলল, আমি তো এটাই যাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল, এখনই উঠে যেতে হলো কেন? আমি তার বিড়বিড় করা শুনে জিজ্ঞাসা করলাম, কি বিড়বিড় করছেন? না, কিছু না। কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে টাঙ্গাইলের একটা হোটেলে লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়ালো। বাস কন্ডাক্টর ঘোষণা দিলেন বাস এখানে 20 মিনিটের জন্য থামলো। আমি বাস থেকে নামতে যাব, ঠিক তখনই সুমাইয়া বলল, কোথায় যাচ্ছেন? শুনলেন না? খেতে যাচ্ছি, আমার অনেক ক্ষুধা লেগেছে। সুমাইয়া দ্রুত আমার হাত চেপে ধরে বলল, প্লিজ আমাকে বাসে একা রেখে যাবেন না, আমার একা খুব ভয় করে। আরে আচ্ছা, মুশকিল তো, তাই বলে আমি কিছুই খাবো না? প্লিজ। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। সুমাইয়া আনন্দের ঝলক নিয়ে বলল। ধন্যবাদ। তারপর আমি আর সুমাইয়া বাস থেকে নামলাম, হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। একটা হোটেলে ঢুকে হালকা কিছু খেলাম। সুমাইয়া আমার সাথে খেলো। খাওয়ার শেষে বিলটা আমি পে করলাম। হোটেল থেকে বের হয়ে আমি সুমাইয়াকে বললাম, আপনি এখন বাসে গিয়ে বসুন, আমি আসছি। কেন? আপনি কি করবেন? আপনাকে যেতে বললাম না? সুমাইয়া জেদ ধরে বলল, না, আমি আপনার সাথেই যাব। এই যে ম্যাডাম, আমার একটা পার্সোনাল কাজ আছে, সো ইউ ক্যান লিভ। পার্সোনাল হোক আর যেটাই হোক, আমি যাচ্ছি না। ওকে, আপনার ইচ্ছা। বলে আমি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে একটা সিগারেট নিয়ে ধরালাম। দুইটা শুকটান দিতেই সুমাইয়ের দিকে তাকালাম। তখন আমাকে বলল, আপনি সিগারেটও খান? এটা কেমন প্রশ্ন? সিগারেট তো ছেলেরাই খায়। আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, শেষে কিনা আপনিও সিগারেট খান। তো ভালো মনে করতে কে বলেছে শুনি? আপনি সব কথা এরকম বাঁকাভাবে বলেন কেন? কারণ আমার ঘাড়ের একটা রক বাঁকা, তাই। নেহাত ক্রাশ খাইছি আর ভালোবাসছি, তাই কিছু বলছি না, তা না হলে দেখাইতাম এ সুমাইয়া কি জিনিস। সুমাইয়ার বিড়বিড় করা দেখে আমি ওকে বললাম, কিছু বললেন? না, কিছু না, আপনি তাড়াতাড়ি শেষ করেন, বাদ ছাড়বে। তারপর অর্ধেক সিগারেটটা খেয়ে আমি বাসে উঠে পড়লাম। আমার পিছনে সুমাইয়া উঠে পড়ল। বাস সময় মতোই ছাড়লো। তারপর সুমাইয়া বলল, আচ্ছা, আপনি বগুড়ার কোথায় থাকেন? দুপচাচিয়া। ও, আমি তো শেরপুর। ভালো। তারপর ঝামেলাটার সাথে কথা বলতে বলতে আরও 2 ঘন্টা পর বাস বগুড়ার বাস স্ট্যান্ডে এসে দাঁড় করালো। বাস থেকে নেমে ঝামেলাটা বলল, এই যে শুনছেন, আবার কি? আপনার নাম্বারটা দিবেন প্লিজ? কেন? আমরা তো একই ভার্সিটিতে পড়ি আর একই জেলাতেও থাকি, সো দিতে সমস্যা কি? অন্তত ফেসবুকে ফ্রেন্ড হয়েই তো থাকতে পারি, তাই না? শোনেন, পৃথিবীটা গোল। আমি একবার দেখাতে কাউকে নাম্বার দিই না। যদি আবার কখনো ভার্সিটি বাদে কখনো দেখা হয় তাহলে নাম্বার দেওয়ার কথা ভাববো। ওকে, ভালো থাকবেন, বাই। বলে আমি সেখান থেকে চলে আসলাম। তারপর সেখান থেকে একটা সিএনজি নিয়ে সোজা দুপচাচিয়া চলে আসলাম। আর সেখান থেকে একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে প্রথমে আম্মুর সাথে দেখা। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। রাকিব সোনা, আমার কেমন আছিস? বলে আম্মু আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি আম্মুকে বললাম, আলহামদুলিল্লাহ আম্মু, ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। তুই কি খাওয়া দাওয়া করিস না? কেমন জানি শুকিয়ে গেছিস। প্রত্যেক মায়ের কাছে সন্তানকে সুখে যাওয়া মনে হয়। আমি একদমই ঠিক আছি। আর আব্বু কোথায়? রুমেই আছে, যা। তারপর আব্বুর কাছে চলে আসলাম। আব্বু একইভাবে কুশল বিনিময় করলো। যাক, তুই এসেছিস, এখন আমার কিছুটা হলেও চিন্তা কম হলো। তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না আব্বু, বিয়ের সব কাজ আমি দেখব। ভাইয়া কোথায়? উপরে আছে, যা। তারপর আমি উপরে চলে আসলাম। গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো। তারপর ভাইয়াকে অভিমানে সরে বললাম, ভাইয়া, একা একা ভাবি ঠিক করেছো, একটাবার ছোট ভাইকে জানালেও না। সরি ভাই, রাগ করিস না। সরি দিয়ে কাজ হবে না। তাহলে কি করতে হবে? বিয়ের পর আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে যা চাইবো তাই খাওয়াতে হবে। ওকে, ডান। ধন্যবাদ ভাইয়া। এখন ভাবির পিক দেখাও। 2 দিন পরেই তো বিয়ে, তখন না হয় সরাসরি দেখিস।
আচ্ছা ঠিক আছে বলে আমি আমার রুমে সোজা চলে আসলাম। আমাদের বাসায় আত্মীয় স্বজন এসে গিজ গিজ করছে। দেখতে দেখতে ভাইয়ার হলুদের দিন চলে আসলো। হলুদের দিন সকাল থেকে বাড়িতে অনেক তোড়জোড় চলছে, গান বাজনা, আত্মীয় স্বজনের আনাগোনা, আর মেয়েদের হাতে হলুদের রং, সব মিলে এক অন্যরকম আমেজ। আর আমি ভাইয়ার হলুদে যোগ দিতে প্রস্তুত হচ্ছি। আম্মু ডাক দিলেন আর বললেন, রাকিব, তুমি আর কতক্ষণ রুমে থাকবে? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসছি আম্মু বলে আমি দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। নিচে গিয়ে দেখি ভাইয়াকে ঘিরে সবাই হলুদ মাখাচ্ছে। আমি এগিয়ে গেলাম, কিন্তু হঠাৎ চোখ পড়ল একটা পরিচিত মুখ। তাকে দেখে আমি চমকে উঠলাম। এ তো সে বাসের মেয়ে সুমাইয়া। ও এখানে কি করছে? আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমার বাসায় তো আমি থাকবো, তাই না? এটা আপনার বাসা? আমার না, আমার আব্বুর। কিন্তু আপনি এখানে কেন? আমি তো আমার হবু দুলাভাইকে হলুদ মাখাতে আসছি। কি হবো দুলা ভাই? মাহিম ভাইয়া। আপনি ভাবির বোন? হুম। তার মানে তো আপনি আমার বেআইন। আমি কপালে হাত দিলাম, আর সুমাইয়া হঠাৎ করে আমার হাত ধরে বলল, চলুন, আপনার ভাইকে হলুদ মাখাতে হবে। আমি হাত ছাড়াতে গেলাম, কিন্তু সুমাইয়ারও শক্ত করে ধরে রাখলো। এটা কি করছেন? এখন তো আর আপনাকে ছাড়ছি না, আর এটা দেখাশোনা করার প্রথম ধাপ। মানে? আপনার এত মানে বুঝতে হবে না, আসেন তো। বলে আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো সুমাইয়া। সবাই আমাদের দিকে তাকাচ্ছে। আমি জোর করে হাত ছাড়ালাম, কিন্তু সুমাইয়া আবারও ধরে ফেললো। এবার যদি হাত ছাড়িয়ে নেন তাহলে সবাইকে বলবো আপনি বাসে আমার কাঁধে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। আমি চোখ বড় বড় করে বললাম, আপনি? সুমাইয়া নির্লজ্জের মতো হাসলো আর বলল, হ্যাঁ আমি। এখন চুপচাপ চলুন তো। আমি আর কিছুই বলতে পারলাম না। ব্ল্যাকমেল করে আমার মুখ বন্ধ করে দিল। মান সম্মান বাঁচানোর ভয়ের কথা মতো হাত ধরে স্টেজে গেলাম। এরকম দেখে ভাই আমাকে বলল, বাহ বাহ, এখনই? ভাইয়া। ভাইয়া একটু মুচকে হাসলো, আর কিছুই বলল না। তারপর ভাইয়াকে আমরা হলুদ মাখালাম। হলুদ দেওয়া শেষ হলে সুমাই আমাকে টেনে নিয়ে গেল বাড়ির পেছনের আম গাছটা নিচে। তারপর বলল, এখনো রাগ করছেন? আমি তো শুধু মজা করছি। মজা? আপনি আমার জীবনকে একটা রিয়ালিটি শো বানিয়ে দিয়েছেন। আসলে আমি চেয়েছিলাম আপনি একটু হাসবেন। ভার্সিটিতে সবাই বলে আপনি কখনো হাসেন না। আমি অবাক হয়ে তাকালাম। সুমাইয়ের চোখে একটা অদ্ভুত দীপ্তি। তারপর আবার আমি বললাম, আমার হাসি কান্না নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? কারণ আমি। ঠিক তখনই পিছন থেকে ভাইয়ের গলার আওয়াজ, রাকিব, সুমাইয়া, তোমরা এখানে কি করছো? সুমাইয়া তড়িঘড়ি করে আমার হাত ছেড়ে দিল। তখন ভাই আবার বলল, সুমাইয়া, তোমার বান্ধবীরা গাড়ি নিয়ে ওয়েট করছে। যাচ্ছি ভাইয়া। তারপর ভাইয়া চলে গেল। সুমাইয়া আবার আমাকে বলল, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু কালকে আমি আপনার অপেক্ষায় থাকবো। অ্যাটিটিউড বেআই। বলে আমার গাল টেনে সুমাইয়া চলে গেল। আমি মনে মনে ভাবলাম, এই মেয়ে আমার সাথে এমন করছে কেন? এমন ভাবসাব আমার তো সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, আমি বাড়ির ভিতর চলে গেলাম। আজ একটু দেরিতেই ঘুম আসলো। সকালে ঘুম থেকে উঠে দেখি পাশের বাসার ভাবিরা ভাইয়ার পাশে ঘুরে ঘুরে গান গাচ্ছে আর গোসল করাচ্ছে। গ্রামে নাকি এইসবই নিয়ম। আমি যেতেই এক ভাবি আমার গায়ে পানি ঢেলে দিল, আর পাশ থেকে ভাবি বলল, আজকে বরের সাথে আরেক বরকেও গোসল করাবো, তাহলে টাকা ডাবল পাবো। আমি অনেক নিষেধ করার পরও ভাবিরা ছাড়লো না, তাই অবশেষে তাদের কাছে গোসল করতেই হলো। আমার কাছে টাকা চাইতে আমি বললাম, ভাইয়া থেকে নিয়ে নেন। অবশেষে টাকা মিটিয়ে ভাইয়া বরের বেশি রেডি হয়ে গেল। আমি রেডি হয়ে আসলাম। বাহ রাকিব, আজকে বর আমাকে না তোকেই লাগছে। ভাইয়া রসিকতা ছাড়ো তো, এখন চলো। ভাইয়া কার গাড়ি করে আর আমি সহ কয়েকজন বন্ধুবান্ধব মিলে কয়েকটা বাইক নিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ জার্নি করার পরে আমরা সবাই ভাবির বাসায়, মানে কনের বাসায় পৌঁছে গেলাম। গেটের সামনে গিয়ে দেখি এক গাদা মেয়ে দাঁড়িয়ে আছে। সবার মাঝখানে সুমাইয়া দাঁড়িয়ে, মুখে রাজকুমারীর মতো হাসি। আমাকে দেখে ঠোঁট টিপে একটু হাসলো। আজকে তো আমার অ্যাটিটিউড বেআই বাবু খুব স্টাইল করে এসেছেন দেখছি। ভাবছি 20,000-এর সাথে আপনার জন্য আলাদা স্পেশাল চার্জ নিতে হবে। আমি তো বর না, ভাইয়া বর। তাহলে আমাকে কেন টাকা দিতে হবে? আরে আমার অ্যাটিটিউড বেআই, গেট পাস করতে হলে বেআইনের গেট ট্যাক্স লাগে, বুঝলেন? তাহলে আপনি নিজেই বুঝিয়ে দিন কত টাকায় গেট ছাড়বেন। সময় এক ধরনের খুনসুটি ভরা চোখে তাকিয়ে এগিয়ে এলো। তারপর গেটের সামনে এসেই আমার একদম কাছে দাঁড়িয়ে বলল, টাকা দিয়ে হবে না, আজকে আপনাকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমি যা বলবো আপনি তাই করবেন, না করলে আজ সারাদিন গেটেই বসে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি তো কী চান আপনি। সময় একটু এগিয়ে এসে আমার কানে ফিসফিস করে বলল,
আজকে বিয়েতে অনেক মেয়ে এসেছে, কিন্তু আপনি শুধু আমার দিকেই তাকাবেন সারাদিন, আর একটু বাঁকা ঠোঁটে হাসি দিবেন। এ আবার কি আজব শর্ত? আমি যা বলছি সেটাই, না হলে যাওয়ার দরকার নেই। ঠিক তখনই ভাইয়া বলল, রাকিব কি চাইছে দিয়ে দে না, ভেতরে যেতে হবে তো। ওরে বাবারে, তোমার তো দেখছি ভাবিকে না দেখলে শান্তি হচ্ছে না। ঠিকই আছে ভাই, আমার পক্ষে এরকম দুলাভাই চাই। আচ্ছা ঠিক আছে, আপনার শর্তে রাজি। সময় অনেক খুশি হয়ে 20,000 টাকা নিয়ে গেট ছেড়ে দিল। গেট ছাড়তেই সময় একপাশে সরে দাঁড়ালো, কিন্তু চোখ তার এখন আমার উপরেই। ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি, আর চাহনিতে একদম খুনসুটি। আমি অ্যাটিটিউড বজায় রেখে গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেলাম। মনে হচ্ছিল আমার হাঁটার পথেও যেন ওর দৃষ্টি পেছন পেছন চলেছে। বিয়ের ঘরটা খুব জমকালোভাবে সাজানো, লাইটিং, ফুল, লোকজনের ভিড়, সব মিলে পুরো গ্রামটাই যেন উৎসবে মেতে উঠেছে। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, খুব একটা আগ্রহ নেই সব কিছুতে। বন্ধুরা হাসি খুশিতে মেতে আছে, আর আমি একদম গম্ভীর ও নিঃশব্দ। তখনই হুট করে পেছন থেকে একজোড়া নরম হাত আমার চোখ ঢেকে দিল। এসব নাটক বাদ দেন প্লিজ। আপনি আমার বিয়াই, একটু মজাও করতে দিবেন না? এরকম করেন কেন? সময় দিকে তাকিয়ে দেখেও মন খারাপ করেছে। আচ্ছা সরি। আপনি একটুও হাসেন না কেন বলুন তো? সারাদিন কেমন জানি কাঠ হয়ে থাকেন। আমি হালকা চোখ তুলে ওর দিকে তাকালাম। আজকের সাজটা একটু বেশি সুন্দর, গোলাপি লেহেঙ্গা, হালকা মেকআপ, কানে ঝুলছে ছোট্ট ঝুমকা। কিন্তু আমি মুখে কিছু বললাম না। সময় মনে মনে বলল, আপনার অ্যাটিটিউড আমি ভাঙবই, আজ না হয় কাল। কিছু বললেন না। ওকে। তারপর সময়কে কে যেন ডাকলো, আর সে চলে গেল। আমি একা একটা চেয়ারে বসে ফোন চাপছি। সময়ের অনেক বান্ধবী আসছে অনুষ্ঠানে, সবগুলোই ময়দা সুন্দরী। ওর বান্ধবী আমাকে দেখে অনেক কথা বলতেছে, আমি দূর থেকে ভালোই বুঝতেছি। সময় ওদের বান্ধবীদের সাথে এসে যোগদান করলো। তখন সময়ের বান্ধবী সময়কে বলল, বান্ধবী, ওই ছেলেটা কে রে? আপুর দেবর। কেন? ও তাহলে তোর বিয়াই, তাই না? হুম। ছেলেটা কি হ্যান্ডসাম বল। আমি তো প্রথম দেখাতে ক্রাশ খেলাম। এই সোমাইয়া, ওর সাথে একটু পরিচয় করে দিবি প্লিজ? এই উপকারটুকু কর প্লিজ। সময় এত রাগে শুধু ফুঁসছে, কিন্তু কিছু বলতে পারছে না। সময় ওদের উপর চিৎকার করে বলল, চুপ কর তোরা। আজ তোর এত প্রেম করার শখ কেন? যে ছেলেকে দেখিস তার উপরই ক্রাশ খাস। তোর প্রেম তুই কথা বল, আমি পারবো না। আরে এরকম করিস কেন? ওর সাথে বিয়ে হলো লাইফ সেট। সময় অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আর বলল, তোদের এখানে আনাটাই আমার ভুল হয়েছে। বলেই হনহন করে তাদের কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পর সে আবারও আমার কাছে আসলো, আর হঠাৎ করে বলে উঠল, শুনুন, আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু চুপি চুপি। এখানে এই ভিড়ের মধ্যে? কেউ খেয়াল করবে না, একটু পেছনে চলুন। আমি কিছু না বলে সময়ের পেছন পেছন হাঁটা ধরলাম, বিয়েবাড়ির একটু পেছনের দিকে, যেখানে লাইটিংয়ের তেমন কোনো ঝলকানি নেই। শীতল হাওয়া বইছে। বাগানের কাছে গিয়ে দাঁড়ালাম। সময় এক পা দুপা করে এগিয়ে দাঁড়ালো। আমি পাশ থেকে বললাম, এখন বলুন কি কথা? আপনি তো আপনার সত্য রাখলেন না। কিভাবে? আপনাকে কি বলেছিলাম অন্য মেয়েদের দিকে তাকানো যাবে না? আপনি আমার বান্ধবীর দিকে তাকিয়েছিলেন কেন? কই, আমি তো তাকাইনি, ওরাই তাকিয়েছে। আপনি না তাকালে সেটা বুঝলেন কেমনে? আর আপনি এত সেজেছেন কেন? বিয়ে কি আপনার? এক্সকিউজ মি, এটা আমার ব্যাপার, আর আপনি এভাবে কথা বলতেছেন কেন? আমি এভাবেই বলবো, আর আপনি এত সুন্দর করে সাজতে পারবেন না। কেন? আমার বান্ধবীগুলো আপনাকে দেখে ক্রাশ খায় কেন? আপনাকে দেখে ওদের এত প্রেমের শখ জাগে কেন? সেটা আমি কি করে বলবো? আচ্ছা, আপনি কেন বোঝেন না? আমি আপনাকে... পুরো কথাটা শেষ হতে না হতেই ভেতর থেকে আমার ডাক আসলো, সরি, আমাকে এখন যেতে হবে। আমার কথাটা শুনে যান। পরে কখনো শুনবো। সময় একটু মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে রইল, আর আমি ভেতরে চলে আসলাম। রাত প্রায় 10টা। খাওয়া দাওয়া, ফটো সেশন শেষ। বরকনেকে এখন গাড়িতে তোলা হবে। আমি ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম। ভাবির বাড়ির পেছনের দিকটা একটা বাগান, সেখানে আত্মীয় স্বজনদের ভিড় কিছুটা কম। আলো আধারিতে জায়গাটা বেশ নিস্তব্ধ। আমি ভাবলাম ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে দাঁড়াই। আমি বাগানের কাছে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। হঠাৎ মনে হলো কেউ যেন পেছন থেকে ডাকলো, এই যে। আমি ঘুরে দাঁড়ালাম। সময় একা দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট পানির বোতল। তারপর বললাম, আপনি এখানে কি করছেন? আপনাকে খুঁজছিলাম। বর চলে যাচ্ছে, আপনিও চলে যাবেন, তাই একটা কথা বলার ছিল। কি কথা, জলদি বলুন। সময় ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে কোনো দুষ্টুমি নেই, আছে এক গভীর আবেগ। সত্যি করে বলুন তো, আপনি কি কিছুই বোঝেন না? কি বুঝবো?
আমার কথাটি শেষ করতেই সময় বলল, বুঝাচ্ছি। বলেই সে আমার দিকে এগিয়ে আসলো। আমার কিছু বোঝে ওঠার আগেই সময় হঠাৎ করে এক ঝটকায় আমার শার্টের কলার ধরে ফেললো। তার চোখ বন্ধ, ঠোঁটগুলো কাঁপছে। সে তার ঠোঁটগুলো দিয়ে আমার ঠোঁটের উপর আলতো করে চেপে ধরলো। এক সেকেন্ডের জন্য মনে হলো আমি কোথাও হারিয়ে যাচ্ছি। আমার শরীর যেন অবশ হয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে এতটা দুঃসাহস দেখালো। সময় দ্রুত সরে গিয়ে শার্টের কলার ছেড়ে দিল। তার চোখ এখনো বন্ধ, গাল দুটো লজ্জায় লাল, আর হাঁপাচ্ছে সে। তারপর আর কিছু না বলে লজ্জা পেয়ে ভেতরে চলে গেল। আমার সারা শরীর কাঁপছে। আমি অবিশ্বাস্য চোখে সময় চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমার ঠোঁটে তার ঠোঁটের উষ্ণতা পেয়ে আমার সমস্ত কঠোরতা যেন এক ধাক্কায় ভেঙে গেছে। আমি নিজেকে সামলে নিয়ে একটা কথা আর বলতে পারলাম না। সেখানে দাঁড়িয়ে রইলাম। আমার হৃদস্পন্দন স্বাভাবিক হচ্ছেই না। আমার তো অনেক রাগ হওয়ার কথা, কিন্তু একটু হচ্ছে না। উল্টো একটা তীব্র ভালো লাগা আমাকে গ্রাস করছে। এখন আর এখানে থাকা ঠিক হবে না, তাহলে ধ্যানে মগ্ন হয়ে যাব। তাই দ্রুত পায়ে আমি আবারও বাসার মধ্যে ফিরে এলাম। দেখলাম বরকনেকে গাড়িতে তোলার তোড়জোড় চলছে। সময়কে আর একবারও দেখতে পেলাম না। হয়তো সে ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছে। যাই হোক, আমারই ভালো হলো। ভাইয়ার ভাবিকে নিয়ে আমাদের বাড়ি আসার পথে রওনা দিলাম। কিন্তু ভাইয়া আমার বারবার সেই কিসের কথাই মনে পড়ছে। 1 ঘন্টা জার্নি করার পর গাড়ি আমাদের বাসার নিচে আসলো। গ্রামের রীতিনীতি অনুসারে ভাবিকেও বাড়িতে তোলা হলো। বাড়ির সবাই তখন নতুন ভাবিকে নিয়ে ব্যস্ত। আমি ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগোলাম। মনে মনে ভাবছি, সারাদিনের দখল শেষে এবার একটু শান্তি করে ঘুম দেব। কিন্তু মাথায় একটা দুষ্ট বুদ্ধির উদয় হলো। তাই রুম থেকে বের হয়ে সোজা চলে আসলাম আমার ভাইয়ার বাসর ঘরে। দরজাটা সামান্য খোলাই ছিল। আমি উকি দিয়ে দেখলাম ভাবি এক কোণে ঘোমটা দিয়ে বসে আছেন, আর ভাইয়া দরজায় খিল দিতে গিয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো এই সুযোগ একটু মজা করে এলে মনটা হয়তো একটু হালকা হবে। আমি নিঃশব্দে দরজায় বেরানো অংশটুকু আরও একটু ঠেলে ভেতরে ঢুকলাম আর বললাম, এই যে নতুন দম্পতি, এই নাও তোমাদের মধুচন্দ্রিমা গাইডলাইন এসে গেছে। তোমাদের আর কোনো চিন্তা নেই। হঠাৎ আমার আওয়াজে দুজনে চমকে উঠল। ভাবি আরও শক্ত করে ঘোমটা টেনে নিলেন। ভাইয়া আমাকে দেখে অপ্রস্তুত হলেও দ্রুত নিজেকে সামলে নিল। তারপর বলল, তুই এখানে কি করছিস? যা যা, এখন এখানে তোর কোনো কাজ নেই। আরে বাবা, আমি কি সারা রাত থাকবো নাকি? আমি তো তোমাদের সাহায্য করতে এসেছি। বড় ভাইয়ের বিয়ে, তাই কিছু গুরুত্বপূর্ণ টিপস না দিয়ে গেলে পাপ হবে। তোর চিপস তুই নিজের কাছে রাখ। তুই এখন বের হবি নাকি কান ধরে টেনে বের করব? উফ, এত রাগ করছো কেন? তোমার দেখছি আর তরিস হয়েছে না ভাইয়া। শোনেন ভাবি, আপনি কিন্তু ভাইয়াকে একদম সহজ সুযোগ দিবেন না। প্রথমে একটু কঠিন হবেন, তবে সেটার জন্য আবার বেশি কঠিন না হয়ে যায়। একটু মান অভিমান, একটু লুকোচুরি, এভাবে রাতের মজাটা বাড়ে, বুঝলেন তো? ভাবি ঘোমটার আড়াল থেকে মুখ না তুলেও খুব সম্ভবত হাসছিলেন। আমি দেখলাম ভাইয়ের মুখটা রাগে লাল হয়ে গেছে। আর ভাইয়া, তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ো না। অল দ্য বেস্ট। বেহায়া, তুই গেলি এখান থেকে? বাসর ঘরে এসে বড় ভাই ভাবিকে চিপস দিচ্ছিস? আরে দোষ কোথায়? আমি তো তোমাদের থেকে একটু বেশি অভিজ্ঞ, তাই আর কি। তোর অভিজ্ঞতা দেখাচ্ছি, দাঁড়া। বলে ভাই একটা বালিশ হাতে তুলে নিল। আমার এক মুহূর্ত দেরি না করে দুজনকে ভেঁচকে দিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলাম। ভাইয়া দ্রুত দরজা বন্ধ করে নিল। বাইরে এসে দাঁড়ালাম। যদিও তারা আমাকে বের করে দিয়েছে, কিন্তু মনে মনে একটা দুষ্ট আনন্দ পেলাম। পরদিন সকালে আজ আমাদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান। আমি কাল রাত জেগে সব গুছিয়ে আজ একটু দেরিতেই ঘুমিয়েছি, তাই ক্লান্তিতে আমি গভীর ঘুমে মগ্ন। হঠাৎই কানের কাছের কাছে একটা খুব মিষ্টি ফিসফিসে কণ্ঠস্বর অনুভব করলাম। একই সঙ্গে মনে হলো কেউ যেন পরম যত্নে আমার এলোমেলো চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি ঘুম জড়ানো চোখে পাশে ফিরলাম। মাথার কাছেই সেই কণ্ঠস্বর ভেসে আসলো, এই যে মিস্টার অ্যাটিটিউড, এভাবে আর কতক্ষণ ঘুমাবেন? আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, এবার উঠুন, চোখ খুলুন প্লিজ। আমি চোখ মিলে দেখলাম সুমাইয়া। আমার ঘুমে 1 সেকেন্ড উধাও। আমার রুম, আমার বিছানা, আর ঠিক আমার পাশেই বসে আছে সে আমার দিকে ঝুঁকে আছে, মুখে সেই মায়াবী হাসি, আর তার একটা হাত তখন আমার কপালে আলতো করে রাখা। আমি বিছানার থেকে এক লাফে উঠে বসলাম। সুমাইয়া, আপনি এখানে কেন? আমার রুমে, তাও এত সকালে? কখন এলেন? আমার এই হতভঙ্গ অবস্থা দেখে সুমাইয়া মিষ্টি করে হাসলো। আরে দাঁড়ান, একসাথে কয়টা প্রশ্ন করবেন? হ্যাঁ, আর এমনভাবে লাফিয়ে উঠলেন যেন আমি একটা ভূত। কেন, আমাকে কি ভূতের মতো লাগছে নাকি? আমি তো সেই কখন চলে এসেছি, আর এটা তো এখন আমারও বাড়ি, মানে বিআইন বাড়ি। কিন্তু আপনি আমার রুমে কি করছেন? আপু আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছে, তাই আমি স্পেশাল সার্ভিস দিতে এলাম। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম।
এই স্পেশাল সার্ভিস এসবের মানে কি? সময় আরও একটু এগিয়ে এলো, তার চোখে দুষ্ট ভাব নিয়ে বলল, কেন, কালকে রাতের স্পেশাল কিস মনে নেই? ঠিক আছে, তাহলে আরেকবার দেই। বলে সে আমার দিকে আস্তে করে এগিয়ে আসতে লাগলো। তার কথায় আমার সেই রাতের কিসের দৃশ্য মনে পড়ে গেল। আমি ভাবনা থেকে বের হলাম। এই না না, আমার খুব ভালো করে মনে আছে, আর দিতে হবে না। আপনি আপনি সত্যি একটা পাগলি। হ্যাঁ, তা তো অবশ্যই। ভাগলি না হলে আপনার মতো একটা অ্যাটিটিউড ব্যাটার সাথে প্রেম করি? কিছু বললেন? না, শুনুন, আপনি রাগী হলেও কিন্তু ঘুমোলে আপনাকে কি যে মিষ্টি লাগে, মনে হচ্ছে আরেকটা। আমি দ্রুত তাকে থামিয়ে দিলাম। থাক, আর কিছু মনে করতে হবে না। আপনি এখন যান, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু যদি দেখে তাহলে সর্বনাশ হবে। কিছুই হবে না, আর আমার এখন যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? আমি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। কি কথা? কালকের ওই মুহূর্তটা আপনার কাছে কেমন লেগেছে? আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম, তারপর ওয়াশরুমের দিকে গতিকে থমকে গেলাম। ঘুরে দাঁড়িয়ে সময়ের দিকে তাকালাম। সত্যি বলবো? সময় তার চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকালো, তারপর বলল, অবশ্যই। আমি ওয়াশরুমের দরজার ছিটকিনিটা লাগিয়ে দিতে দিতে বললাম, খুবই বাজে লাগছে। আপনি যা করেছেন তার জন্য আপনাকে অনেক বড় শাস্তি পেতে হবে। বলে আমি আর এক মুহূর্ত দেরি না করে দরজাটা লাগিয়ে দিলাম। সত্যি বলতে সেই মুহূর্তটা আমার কাছে এক স্মরণীয় ঘটনা হয়ে মনে থাকবে, কিন্তু ওকে তা বুঝতে দিলাম না, কারণ সে আরও মাথায় চড়ে বসবে। আমি কিছুক্ষণের মধ্যে গোসল সেরে নিলাম, তারপর দরজা খুলে বাইরে এলাম। খুলে দেখি সময় তখন আমার রুমেই। সে তখন জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সে আমার রুমের চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, এমনভাবে দেখছে যেন সে কোনো প্রত্নতান্ত্রিক নিদর্শন খুঁজে বেড়াচ্ছে। আমি তাকে সে অবস্থায় দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই, আপনি এখনো যাননি? কি করছেন আমার রুমে? আমার কথা শুনে সময় চমকে উঠল। সে দ্রুত আমার দিকে ঘুরে তাকালো, আর যে আমার চোখে চোখ পড়ল অমনি সে এক ভয়ঙ্কর চিৎকার দিল। ও চিৎকার শুনে আমি চমকে উঠলাম। ঠিক তখনই আমার খেয়াল হলো আমি তো মাত্র গোসল করে বের হয়েছি। শরীরের নিচের অংশে একটা টাওয়াল দিয়ে কোনো মতো জড়িয়ে আছি, আর উপরের অংশ সম্পূর্ণ খালি। আমি ওর দেখা দেখি চিৎকার করে উঠলাম, চুপ, এই চুপ করেন। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মনে হচ্ছে যেন এই মুহূর্তে মাটি দোভা গলে আমি তার ভেতরে ঢুকে পড়তাম। ওর এই আকাশ পাটনে চিৎকারের শব্দে দরজার বাইরে থেকে হুড়মুড় করে বেশ কয়েকজন ছুটে এলো। আমার মা, বাবা, ভাই, ভাবি এবং সাথে আরও কয়েকজন আত্মীয় এসে গেছে। কি হলো সুমাইয়া, চিৎকার করছো কেন? কি হয়েছে? দরজা খুলো। হ্যাঁ, কি হলো তোমার? দরজা খোলো। তখনও সময় চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। সে হয়তো এখনও পুরো ব্যাপারটা হজম করতেই পারছে না। এই অবস্থায় যদি তারা আমাকে দেখে ফেলে তাহলে তো আমার মুখ দেখানোর কোনো জয়ই থাকবে না। আমি আর এক সেকেন্ডও দেরি না করে সেখান থেকে বের হয়েছিলাম। সেই ওয়াশরুমের দিকে এক দৌড়ে গেলাম এবং দরজাটা ভেতর থেকে দ্রুত লাগিয়ে দিলাম। সময়ের হতভঙ্গ দৃষ্টিতে আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকলো। আমি ওয়াশরুমের ভেতরে মনে মনে ভাবতে লাগলাম, এখন ওদের সামনে কি হবে। ওয়াশরুমের ভেতর থেকে আমি শুনতে পেলাম সময়ের কণ্ঠস্বর। সে তখন কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু তার কণ্ঠে কাঁপুনি। সময়ের দরজা খুলতে আম্মু বলল, কি হয়েছে? চিৎকার দিলে কেন মা? আসলে আন্টি, রুমের ভেতরে একটা বড় আরশোলা। আমি হঠাৎ দেখে খুব ভয় পেয়ে গেছি, তাই চিৎকার করে ফেলেছি। ও, এই ব্যাপার? একটা আরশোলা দেখি এভাবে চিৎকার করতে হয়? পাগড়ি মেয়ে, আমরা তো ভাবলাম কি না কি হয়েছে। তাই তো, আরশোলাকেও ভয় পাই। ভাবি হাসতে হাসতে বলল, আরে সুমাই, তুই তো সবসময় ভয় পাস, একটা আরশোলা দেখেও এত ভয় পেলে চলে? আর রাকিব কোথায়? তোকে তো পাঠিয়েছিলাম ওকে ডাকতে। আপু, উনি ওয়াশরুমে। ও আচ্ছা, আয় আমাদের সাথে। আমি ওয়াশরুমের ভেতর থেকে স্পষ্ট শুনলাম সবাই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সবাই বেরিয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে দরজাটা ফাঁক করে দেখলাম কেউ নেই, তাই বেরিয়ে আসলাম। ধ্যাত, সব সময়ের জন্য হলো। মেয়েটি কি একটু বুদ্ধি রাখে না? আর আমি বা কেন তাড়াতাড়ি একটা টি শার্ট নিতে ভুলে গেলাম। এখন আমার অবস্থা যা, তাতে আরও কারো সামনে যাব কিভাবে, বিশেষ করে ওই পাগলটার সামনে। লজ্জা আমার মাথায় হেট হয়ে যাচ্ছে। এখন কি আমি ঘর থেকে বের হবো নাকি এখানে বসে থাকবো? বাইরে তো এখন সবাই আছে, সময় নিশ্চয়ই সবার সামনে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আচ্ছা, আর একটু অপেক্ষা করি। তাই আমি আরও 5 মিনিট অপেক্ষা করলাম। তারপর দরজার ছিটকিনিটা বন্ধ করে নিলাম। ও আবার আসতে পারে, ভরসা নেই। রুমটা এখন খালি। আমি দ্রুত বের হয়ে আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে পড়তে শুরু করলাম। তখনই দরজায় মৃদু টোকা পড়ল। আবার কে? আমি তাড়াতাড়ি করে পাঞ্জাবি কোনো মতে গায়ে জড়িয়ে নিলাম। কে? বাইরে থেকে সেই মিষ্টি কণ্ঠস্বর বেশি আসলো। আমি। আমার শরীর যেন বরফের মতো জমে গেল। সর্বনাশ, ও আবারও? আপনি এখনো যাননি?
কি চাই আপনার? আপনার ভাবি মানে আমার আপু আপনাকে নিচে খাবারের জন্য ডাকছেন। আমি তার দিকে তাকিয়ে দিকে সে হাসাহাসি করছে। তার মানে তখনকার কথা ভেবে আবার হাসছে। ওকে জিজ্ঞাসা করলাম, আপনি হাসছেন কেন? আর আমার ওই অবস্থা দেখে আপনি কেন চিৎকার দিতে গেলেন? আপনার জন্যই তো। বারে, আপনি তো খালি গায়ে এমন হুট করে বের হলেন, আচমকা দেখেছি তাই। তো আমি কি জানি নাকি আপনি তখন আমার রুমে ছিলেন? এত কিছু বুঝতে হবে না, আপনি দ্রুত রেডি হয়ে আসুন, আমার দেরি হয়ে যাচ্ছে, নিচে সবাই অপেক্ষা করছে। সুমাইয়া দরজার সামনে দাঁড়িয়ে, তাকে দেখে মনে হলো সে যেন একটা ধাক্কা সামলে উঠেছে। তার গাল দুটো এখনো হালকা গোলাপি, আর চোখগুলো, সেই চোখগুলোতে যেন একটা দুষ্টুমি ভরা লজ্জা খেলা করছে। সে আমার খাড়ি শরীর দেখে চিৎকার করার দৃশ্যটা স্পষ্ট মনে করে যেন এখনও হাসতে চাইছে, কিন্তু আমার রাগের কারণে জোর করে হাসি চেপে ধরে আছে। সে আমার দিকে একবার তাকালো, তারপর দ্রুত চোখ নামিয়ে নিল। জান আপনি, আমি আসছি। সুমাইয়া আমার দিকে এক পা এগিয়ে এসে তার কণ্ঠস্বর আরও নিচু করে বলল, শোনেন, নিচে এসে কিন্তু সবার সামনে এগুলো নিয়ে কোনো কথা বললেন না। কথাটা দ্রুত বলে চোখ টিপে একটা চাপা হাসি দিয়ে ঘুরে চলে গেল। আমি দ্রুত পোশাক পরে নিচে নেমে এলাম। বরের ভাই হিসেবে আমাকে আজকে অনেক কাজে ব্যস্ত থাকতে হবে। নিচে এসে দেখি আম্মু, আব্বু, ভাই আর ভাবি, মানে সুমাইয়ার বোন, সবাই একসাথে বসে গল্প করছে। সুমাইয়াকে দেখলাম ভাবির পাশে বসে আছে, আর আমাকে দেখে চোখ টিপে হাসলো। খানিক বাদে খাবার টেবিলে আমি স্বাভাবিকভাবে একটা খালি চেয়ার টেনে বসলাম, কিন্তু বসতে আমার বুক ধুক করে উঠল। একটুবার সুমাইয়া তার আসন ছেড়ে উঠে এলো এবং সরাসরি আমার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলো। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এখানে কেন বসলেন জান? সুমাইয়া খুব শান্তভাবেই শুধু আমার শোনার মতো করেই বলল, কেন? আমার আপনার পাশে বসলে কি সমস্যা? আমি আর কিছু বলার আগেই সে তার খাবার প্লেট এগিয়ে দিল। সুমাইয়া আমার দিকে তাকিয়ে বিজয়ের মতো হাসলো। খাবার পরিবেশন চলছে, আমি বিরক্তি চেপে খাবার খাচ্ছি। হঠাৎই অনুভব করলাম টেবিলের নিচে সুমাইয়ার পা আমার পায়ের ওপর আলতোভাবে স্পর্শ করছে। আমি চমকে উঠলাম। এটা কি হচ্ছে? পা সরান। সুমাইয়া আমার দিকে তাকালো না। সে ভাবির সাথে কথা বলার ভান করলো, কিন্তু পা সরালো না, উল্টো একটু চাপ দিল আমার পায়ের উপর। সুমাইয়া এবার আর চোখে আমার দিকে তাকালো। তার চোখে সেই দুষ্টুমির ঝলক। সে আমার ইশারা উপেক্ষা করে পায়ের আঙ্গুল দিয়ে আমার পা টিপে দিল। আমি প্রায় লাফিয়ে উঠেছিলাম। নিজেকে শক্তভাবে চেয়ারে চেপে ধরে দাঁতে দাঁত খিচিয়ে বললাম, আপনি বাড়াবাড়ি করছেন। সুমাইয়া অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে ভাবিকে শুনিয়ে বলল, আপু, আজকের ডালটা কিন্তু দারুণ হয়েছে না? হ্যাঁ রে, ভালো হয়েছে। আমি টেবিলের নিচে সুমাইয়ার পায়ে একটা জোরে ধাক্কা দিলাম, যাতে সে বুঝতে পারে আমি কতটা রেগে গেছি। কিন্তু সুমাইয়া যেন আরও জেদি হয়ে উঠল। সে তার পা আরও জোরে আমার পায়ের সাথে মিশিয়ে রাখলো এবং এবার তার হাঁটু দিয়ে আমার হাঁটুতেই চাপ দিল। আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে বললাম, এসব কি করছেন? সুমাইয়া এবার একটা কোমল হাসি দিল, যেটা সবার সামনে প্রদর্শন করলো। সেই হাসির আড়ালে সে আমাকে ফিসফিস করে বলল, মিস্টার অ্যাটিটিউড বেয়াই, এভাবে রাগ করে তাকাবেন না প্লিজ। আপনার এই রাগী লুকটা এখন আপনাকে আরো বেশি কিউট করে তুলেছে। আমারে হার্ট অ্যাটাক করায়েন না বিয়াই। আমি অসহায়ভাবে তাকিয়ে রইলাম। যদি চিৎকার করে কিছু বলি তবে পুরো বাড়ির লোক আমাদের দিকে তাকাবে আর ব্যাপারটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি নিরুপায় হয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকলাম। এদিকে ভাইয়া বলল, রাকিব, তোর কি হয়েছে? চোখ বন্ধ করে আছিস কেন? মাথা ঘুরছে? আমি দ্রুত চোখ খুললাম। না ভাইয়া, তেমন কিছু না। টেবিলের নিচে সুমাইয়ার পা তখন আমার পায়ে লেগে আছে। সুমাইয়া এবার যেন আরও সাহস পেল। সে ধীরে ধীরে তার পায়ের স্পর্শ আমার পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে গেল। একটা গভীর রোমান্টিক উত্তেজনা আমার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমার সমস্ত রাগ যেন এই মুহূর্তে সুমাইয়ার দুষ্টুমির কাছে হার মানছে। আমি নিজেকে শান্ত রাখতে পানি খাওয়ার জন্য পানির গ্লাসটা তুললাম, কিন্তু তার স্পর্শের উত্তেজনায় পানির গ্লাসটা আমার হাতে কাঁপছে। সুমাইয়া তা বুঝতে পেরে ঠিক সেই মুহূর্তে তার পা সরিয়ে নিল। তারপর বলল, বিয়াই, আমার জন্য একটু ডাল দেবেন? নিজেরটা নিজে নিন। আমার দৃঢ় জবাবে সবাই চমকে উঠল। আম্মু বিরক্তি নিয়ে বললেন, কি হলো রাকিব? সুমাইয়া তোমার কাছে একটু ডাল চাইলো, তুমি এমনভাবে কথা বলছো কেন? ও না আম্মু, মানে আমি বলতে চাইছি ওর কাছে তো ডালের বাটি আছে, তাই বললাম নিজেই তুলে নিন। না না আন্টি, ঠিক আছে। খাওয়া শেষে আমি আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি। কেন? বন্ধুদের সাথে দেখা করব, আর ডেকোরেটরের লোকজনদের সাথে একটু দেখা করতে। আচ্ছা ঠিক আছে, যা, বেশি দেরি করিস না। আমি দ্রুত বাড়ির বাইরে চলে আসলাম। মনে মনে ভাবলাম এবার অন্তত শান্তি পাবো। বাইকের চাবিটা হাতে নিয়ে স্টার্ট দিলাম। বাড়ির গেট থেকে বেরোতেই একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। যাক, অন্তত কিছুক্ষণ ওই পাগলিটা জ্বালাতন থেকে তো বাঁচা গেল। কয়েক মিনিট পর আমি একটা পরিচিত মোড়ে এসে দাঁড়ালাম। বাইকের হর্ন দিতেই আমার দুই বন্ধু
সোহেল আর রনি এসে হাজির হলো। কেমন আছিস তোরা? আরে রাকিব, কেমন আছিস? কাল তো বিয়েতে অনেক ব্যস্ত ছিলি, তাই দেখা করিনি। তোকে তো বর্বর লাগছিল। শোন, রসিকতা পরে হবে। চল রাস্তার পাশের ওই চায়ের দোকানে যাই, সেখানে বসে কাজের ভাগগুলো সেরে ফেলি। তোদেরও আজ কাজ করতে হবে। ওকে চল। বলে আমরা তিনজন চায়ের দোকানে বসলাম, হাতে গরম ধোয়া ওঠা চায়ের ভার। তারপর বললাম, শোন, কালকের বিয়ে ভালোভাবে মিটেছে। আজ বৌভাতের মেনু আর গেস্ট ম্যানেজমেন্ট আসল। আমি যেহেতু এখন গেস্টদের অ্যাটেন্ড করতে পারবো না, তোদের দুজনকে কিছু দায়িত্ব নিতে হবে। তারপর একটু থেমে আবারও বললাম, সোহেল, তুই বাইরের ডেকোরেশন আর লোকাল ইভেন্টের পেমেন্টের দিকটা দেখবি। খাবারের পরিবেশন যেন মসৃণ হয়, সেদিকেও তোর চোখ রাখতে হবে। আর আমি? তুই মেন গেটে থাকবি। যারা আসছে তাদের অভ্যর্থনা আর বসার ব্যবস্থা এইসব তোর দায়িত্ব। আর হ্যাঁ, স্পেশাল গেস্টদের যেন কোনো অসুবিধা না হয়, সেদিকেও খেয়াল রাখবি। আর সবার উপরে তোরা দুজন যে কোনো সমস্যায় সরাসরি আমাকে জানাবি। ঠিক আছে, একদম চিন্তা করিস না, আমরা সব সামলে নেব। তোর ভাইয়ার বিয়ে, আমাদেরও তো দায়িত্ব। হ্যাঁ, সব ডান। তাহলে তুই এখন যা, আমরা আমাদের কাজে লেগে পড়ি। তাদের সাথে কথা বলে আমার মন কিছুটা হালকা হলো। কাজের আলোচনা শেষ করে আমি বাইক ঘুরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাইকে চড়ে বাড়ির কাছাকাছি আসতে দেখি গেটে অনেক লোকজন আসা শুরু করেছে। বাইরে একটা বিশাল সামিয়ানা টানানো হয়েছে। ভেতরে ঢোকার সময় দেখি আম্মু দাঁড়িয়ে আছে। যা, তুই এসেছিস, যা গিয়ে দেখ তো ডেকোরেটরের লোকজন ঠিকমতো কাজ করছে কিনা, আর খাবার পরিবেশনের ব্যবস্থা দেখ। আমি তোর ভাবিকে নিয়ে ভিতরে কাজ করছি। আচ্ছা আম্মু, তুমি চিন্তা করো না। আমি দ্রুত পাঞ্জাবের হাতাগুটে কাজে লেগে পড়লাম। ক্যাটারিং সার্ভিসের লোকজনদের সাথে কথা বলছি, টেবিলগুলো ঠিকভাবে বসানো হচ্ছে কিনা দেখছি। বেড়ের মাঝে ঘুরছি, হঠাৎ আমার পকেটে কিছু একটা গুজে দেওয়ার মতো মনে হলো। করে তাকাতে দেখি সুমাইয়া। সে হাসি হাসি মুখে একদম আমার পাশে দাঁড়িয়ে আছে। কখন যে এসেছে টেরি পাইনি। তারপর বলে উঠল, এই যে মিস্টার অ্যাটিটিউড, একটু মিষ্টি মুখ করুন। কি এসব? আর কাজ করছি, এখন কিসের মিষ্টি মুখ? আমি পকেট থেকে একটা চকলেট বের করলাম। সে কখন এটা পকেটে ঢুকিয়ে দিয়েছে। এত রেগে যান কেন? এত অ্যাটিটিউড ভালো না। আর কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, তাই একটু এনার্জি দিলাম। আর জানেন তো, আমি আপনার জন্য এসেছি, আর আপনি শুধু কাজ নিয়েই ব্যস্ত। আমি অন্যদিকে তাকালাম আর বললাম, দেখুন, এসব কথা বলার এটা সময় না। সবাই দেখছে, যান এখান থেকে, আপনার কাজ করুন। আমার কথা শুনে সে হঠাৎ আমার পাঞ্জাবির কলার ঠিক করে দিল। এই সুযোগে আমার গালে দ্রুত একটা আলতে স্পর্শ শটরে পড়ল। আমি কলারটা ধরে নিজেকে সামলে নিলাম। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। তারপর আবারও কাজে মন দিলাম। দুপুরে গেস্টরা টেবিলে বসে আছেন আর খাবার পরিবেশন চলছে। আমি তখন খাবারের লাইনের তদারকি করছি, যাতে কোনো গেস্টের অসুবিধা না হয়। ক্যাটারিং স্টাফদের সাথে কথা বলছি। ঠিক তখনই সময় এসে আমার পাশে দাঁড়ালো। সে একটা নীল শাড়ি পরেছে, তাতে তাকে দারুণ দেখাচ্ছে। তার সাজে এক ধরনের সারল্য আর দুষ্টুমি মেশানো। সময় আমার কানের কাছে এসে বলল, এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? দেখছি সবাই ঠিকমতো খাচ্ছে কিনা। আপনি এখানে কি করছেন? আপনি খাবেন না? সময় মিষ্টি এসে মাথা নাড়ল আর বলল, না, এখন না। কেন? কখন যাবেন? আমি আপনার সাথেই খাবো, আপনি যখন ফ্রি হবেন। আমার তো এখন যাওয়ার সময় নেই। আর আপনার একা খেতে পারে না নাকি? একা খেতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনি বরং আমার বোনের সাথে গিয়ে বসুন, আমি এই দিকটা সামলে এসে আপনার সাথে খাবো। ঠিক আছে? সত্যি? আপনি কিন্তু কথা দিলেন। হ্যাঁ, কথা দিলাম, এখন যান। সে মাথা নেড়ে যেতে শুরু করলো। আমি আবারও পিছন থেকে তাকে বললাম, আচ্ছা শুনুন, কি? আপনাকে একটা সত্যি কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, করতে পারি? অবশ্যই, বলেন কি বলবেন, আমি শোনার জন্য এক পায়ে দাঁড়িয়ে। আরে উত্তেজিত হবেন না, বলছি। বলেন। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পর আপনি কিছু দেখেননি তো? আমার কথায় তার হৃৎপিণ্ড যেন একলাপে বন্ধ হয়ে গেল। সে লজ্জায় চোখ নামিয়ে নিল। তার লজ্জা পাওয়া দেখে আমার কান দুটো গরম হয়ে উঠল। তারপর আবারও বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? কিছু দেখেননি তো? সময় আমার দিকে তাকিয়ে মুচকে হাসলো। সেই হাসি যেন সব রহস্য উন্মোচন করে দিল। তারপর সেই হাসিটা মুখে ধরে রেখে বলল, একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলেন। সময় এবার টোটে বেজয়ের হাসি নিয়ে আরও কাছে এসে ফিসফিস করে বলল, সত্যি বলতে আমি আপনার সব কিছু দেখে ফেলেছি। কথাটা বলেই সময় মুহূর্তের ভিড়ের মধ্যে দৌড়ে চলে গেল। আমি সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ভিড়ের মাঝেও আমার সমস্ত মনোযোগ যেন ওই একটা বাক্যের ভেতর আটকে গেছে। মনে মনে ভাবতে লাগলাম, হায় আল্লাহ, আমার মান সম্মান সব শেষ। যাই হোক, সারাদিন কাজ করার পর ভোবাতের অনুষ্ঠান প্রায় শেষ। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। গেস্টরা একে একে চলে যাচ্ছে।
আমি সকাল থেকে অবিরাম কাজ করেই গেছি। ডেকোরেশনের লোকজনের হিসাব মেটানো, বন্ধুদের বিদায় জানানো আর অনুষ্ঠানের শেষ মুহূর্তে তদারকি করতে গিয়ে শরীর যেন চলছিলই না। রাতের খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু সারাদিনের ক্লান্তিতে আমার পেটে একদানা খাবারও পড়েনি। আমি চাইছিলাম সবার চোখ এড়িয়ে দ্রুত নিজের ঘরে গিয়ে বিছানা শরীর ঢেলে দিতে। যেই ভাবা সেই কাজ। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। অবশেষে নিজের রুমে দরজা বন্ধ করে পাঞ্জাবিটা আলনার ওপর ছুঁড়ে ফেলে ধপ করে বিছানায় বসে পড়লাম। পুরো শরীরটা যেন বিদ্রোহ ঘোষণা করছে। চোখ দুটো হালকা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলতেই দরজায় মৃদু টোকা পড়ল। আমি একটু বিরক্ত হলাম। এই সময় আবার কে? বাইরে থেকে মিষ্টি আর চেনা কণ্ঠস্বর ভেসে এলো। আমি একটু দরজাটা খুলুন মিস্টার অ্যাটিটিউড। প্লিজ এখনো জ্বালাতন করেন না, আমার শরীরটা একদম চলছে না। তাতে কি? আর আমি কি আপনাকে আরো বেশি ক্লান্ত করতে এসেছি নাকি? সোমা একটু ফিসফিস করে বলল, খুলুন তো, একটা জরুরি জিনিস দেব। অগত্যা উঠে গিয়ে দরজাটা সামান্য ফাঁক করলাম। সোমা একটা থালা হাতে দাঁড়িয়ে আছে, থালাটা কাপড় দিয়ে ঢাকা। এইসব কি? আপনি তো খুব খারাপ। কেন? আমি কি করলাম? আমাকে কি বলেছিলেন? কি? আপনি বলেননি আমরা একসাথে খাবো? আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম, আপনি তো খেলেনই না, সাথে আমাকেও না খাইয়ে রাখলেন। আমি অবাক হয়ে তাকালাম। আপনি আপনি এখনো খাননি? সোমা মিষ্টি এসে মাথা নাড়ল আর বলল, আপনার সাথে খাবো বলেছিলাম, এখন আপনাকে ছাড়া কিভাবে খাই? এখন ভেতরে আসি। আমি কিছু বলার আগেই সোমা হালকা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। দরজাটা আলতো করে ভেতর থেকে লাগিয়ে দিল। আর আমি বললাম, কি করছেন এসব? কেউ দেখে ফেললে কি ভাববে? কেউ দেখবে না, আর দেখলেও চিৎকার করার মতো একটা ভালো অজুহাত আমার কাছে সবসময় রেডি থাকে। আপনি চুপ করে বসুন। আমি আর কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে বসে রইলাম। সময় থালা থেকে কাপড়টা সরাতেই খাবারের সুবাসে আমার ক্ষুধাটা দ্বিগুণ হয়ে উঠল। বিরিয়ানির সাথে মাংসের কোরমা। তবু আমি বললাম, এখন আর খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নেন। সেটা হবে না, আমি আপনাকে না খাইয়ে আমি তো নিজে কখনোই খাবো না। সে থালাটা আমার সামনে এগিয়ে দিল। আমি চামচটা তুলতেই সময় আমার হাত চেপে ধরল আর বলল, আপনি অনেক ক্লান্ত, আমি খাইয়ে দিচ্ছি। আরে না, কি বলছেন? আপনিও তো ক্ষুধার্ত। আর তাছাড়া এটা কেমন অদ্ভুত দেখাবে? আমি নিজের হাতে খেতে পারি। সময় আমার মুখের দিকে তাকিয়ে চোখ ছোট করে বলল, এমন করেন কেন? কোনো অদ্ভুত দেখাবে না, বরং মিষ্টি দেখাবে, আর আমার খুব ভালো লাগবে। প্লিজ খাইয়ে দেই না। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে গভীর মমতা, জেদ আর ভালোবাসা মেশানো। আমি হার মানলাম আর বললাম, আচ্ছা ঠিক আছে। সময় এবার হাসি মুখে প্রথম লোকমাটা কোরমা দিয়ে মাকে আমার মুখের সামনে ধরল আর বলল, হা করুন, হা। আমি আশেপাশে তাকিয়ে একটু ইতস্তত করে মুখ খুললাম। সময়ের কোমল হাতের স্পর্শ আর ভালোবাসা মাখা খাবার, আমার শরীরে সমস্ত ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যাচ্ছে। আপনি সত্যি একটা পাগলি। সময় কোনো উত্তর না দিয়ে একটু মুচকি এসে খাবার খাইয়ে দিতে লাগলো। সে তাড়াতাড়ি আরও কয়েকটি লোকমা আমার মুখে তুলে দিল। খাওয়া শেষ হতেই সময় থালাটা একদিকে রাখলো, তারপর নিজের শাড়ির আঁচলটা টেনে নিল। এই নিন, মুখটা মুছে দিই। আমি অবাক হওয়ার আগেই সময় অত্যন্ত আদরের সাথেই তার আঁচল দিয়ে আমার ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য খাবারের কণা মুছে দিল। এই স্পর্শটুকুতেই আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। আমার মুখটা মুছিয়ে দিয়ে সময় এবার প্লেটটা নিজের দিকে টেনে নিল আর বলল, এবার আমার পালা, আপনি চুপ করে বসুন, আমার খাওয়া দেখবেন। সে দ্রুত হাতে ভাত মাখাতে শুরু করলো। তারপর সময় আমার দিকে তাকিয়ে বাকি খাবারটুকু খেয়ে নিল। খাওয়া শেষে আমাকে বলল, কি জানি বাদ পড়লো। কি? মিষ্টি মুখ করা। বাসায় অনেক মিষ্টি আছে, যান খেয়ে নিন। এতে আবার বলার কি আছে? না, ওগুলো মিষ্টি না। তাহলে আবার কিসের মিষ্টি? এর থেকেও বেশি মিষ্টি। সেটা আবার কি? কিস। সময়ের কথা শুনে চমকে উঠলাম। মানে কি? উফ, আপনাকে কি সব কথা বুঝিয়ে দেওয়া লাগবে? কি কি বলতে চান? ওকে, আপনি আমাকে কিস করেন, আমি চলে যাই। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমি আপনাকে কেন কিস করতে যাব? কখনোই করব না। ঠিক আছে, আমিও সবাইকে বলি আপনি সিগারেট খান। কি? জি হ্যাঁ, বলে দিব। আপনি এটা কখনোই বলবেন না। তাহলে আমাকে লক্ষ্মী ছেলের মতো কিস করেন। আমি মনে মনে উপরের দিকে তাকিয়ে বললাম, হায় আল্লাহ, এ আমি কোন মুসিবতে পড়লাম? কি বিড়বিড় করছেন? কিছু না। তাড়াতাড়ি করেন। তারপর আমি বিছানা থেকে উঠে গিয়ে সময়ের সামনে দাঁড়ালাম। ঘরটা একদম শান্ত, শুধু আমাদের দুজনের হৃদস্পন্দনের আওয়াজই শোনা যাচ্ছে। সময়ের চোখে দুষ্ট হাসি লুকিয়ে আছে, যা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি খুব ধীরে ধীরে সময়ের দিকে ঝুঁকে গেলাম। আমাদের মাঝে দূরত্ব কমতে থাকলো। সময়ের চোখ বন্ধ করলো না,
বরং পলক না ফেলে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের গভীরতা যেন আমাকে টেনে নিচ্ছে। আমি যখন তার ঠোঁটের প্রায় কাছাকাছি, তখন এক অদ্ভুত বিদ্যুৎ আমার সারা শরীরে খেলে গেল। এতক্ষণ আমার মনে হলো আমি বোধহয় কোনো স্বপ্নের মধ্যে আছি। এই মুহূর্তে আমার হাত পা সব কাঁপছে, গলা শুকিয়ে গেছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আলতো করে আমার ঠোঁটটা সময়ের ঠোঁটে ছুঁয়ে দিলাম। স্পর্শটা ছিল ক্ষণিকের, কিন্তু অনুভূতিটা ছিল তীব্র। সারা বিশ্বের সব মিষ্টি যেন সে এক মুহূর্তে আমার মুখে চলে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম, সময় তখনও চোখ বন্ধ করেছিল। তার চেহারা একটা অবিশ্বাস্য মুগ্ধতা ফুটে উঠেছিল। ঠোঁটে লেগেছিল এক চেলতে হাসি। আমি সরে আসতে চাইতেই সময় হঠাৎ করে আমার শার্টের কলারটা চেপে আবারও তার ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া মিলিয়ে নিল। এবার আমি চোখ বড় করে তাকালাম, কারণ আমার ঠোঁট জোড়া তার ঠোঁট দিয়ে কামড়ে ধরে আছে। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি তার থেকে জোর করে ছাড়িয়ে নিলাম। তারপর হাঁপাতে হাঁপাতে বললাম, আপনি আমাকে মেরে ফেলবেন নাকি? এভাবে কেউ কিস করে? সময় কিছু না বলেই টমেটোর মতো গাল লাল করে আমার রুম থেকে দৌড়ে পালালো। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার হৃদস্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। ঠোঁটে এখনও তার কামড়ের তীব্রতা অনুভব করছি। গাল দুটো কেমন যেন গরম হয়ে আছে। আমি ধীরে ধীরে বিছানায় এসে ধপ করে বসে পড়লাম। ঘড়িতে দেখলাম রাত প্রায় 1:30। তাড়াতাড়ি ঘুমোতে হবে, কিন্তু এই ঘটনার পর কি আর ঘুম আসবে? আমি জোর করে মনটাকে শান্ত করার চেষ্টা করলাম। বারান্দার দিকে হেঁটে গিয়ে একটা গভীর শ্বাস নিলাম। ঠান্ডা বাতাসটা মুখে লাগতে একটু স্বস্তি পেলাম। আমি ঘরে ফিরে আলো নিভিয়ে দিলাম। ক্লান্ত শরীরটা বালিশে এলিয়ে দিতেই যেন রাজ্যের ঘুম চোখে এসে ভর করলো। আজকে সব অদ্ভুত ঘটনার রেশ মনে নিয়েই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙলো দরজায় কারো মৃদু ধাক্কার শব্দে। চোখ খুলে দেখলাম বাইরের আলো ঘরে এসে পড়ছে। আলস্য ভেঙে উঠে বসতেই আবার দরজায় মৃদু টোকা পড়ল। কে? বাড়ি থেকে ফিসফিস করে সময়ের কণ্ঠস্বর ভেসে এলো, আমি সুমাইয়া, দরজা খুলুন। আমি বিরক্তির সাথে উঠে গিয়ে দরজা খুললাম। সুমাইয়াকে দেখে আমার রাতের ঘটনা মনে পড়ল। ওর দিকে ভালোভাবে তাকাতে পারলাম না। তার চোখ মুখ স্বাভাবিক হলেও ঠোঁটে সেই দুষ্ট হাসিটা এখনো লেগে আছে। কি হয়েছে এত সকালে? আপনাকে ডাকতে এলাম। এত সকালে ডাকার কি আছে? সুমাইয়া ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আমি অবাকে তাকালাম। সে বলল, 11টা বাজে। কোন দিক থেকে আপনার সকাল মনে হয়? কি করছেন? আমার রুমে ঢুকেছেন কেন আবার? সময় ফিসফিস করে বলল, আপনাকে আমার কিছু খুব দরকারি কথা বলার আছে। আমি বুড়ো গুসকে তার দিকে তাকালাম। কি কথা? সময় তার চোখটা একটু ঘুরিয়ে মুচকে হাসলো আর বলল, এখানে বলা যাবে না। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে উপরে ছাদে আসুন। ছাদ? এখন? হ্যাঁ এখন, প্লিজ। আমি আপনার জন্য অপেক্ষা করব। প্লিজ দেরি করবেন না। এতটুকু বলেই সময় দ্রুত দরজা খুলে বাইরে চলে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এই মেয়েটা এখন আবার কি করবে? কি দরকারি কথা থাকতে পারে, তাও আবার ছাদে? যাই হোক, মনে একরাশ কৌতূহল নিয়ে আমি দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। একটা নীল রঙের টি শার্ট আর জিন্স পরে নিয়ে ঘড়িতে তাকালাম। এখন বেলা 11:20। খুব বেশি দেরি না করে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে উঠে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। এটা কি আমাদের সেই ছাদ? ছাদের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে। চারপাশটা যেন এক মায়াবী আবরণে মোড়া। ছাদের কোণার দিকে একটা অংশে হালকা গোলাপি আর সাদা রঙের কাপড় দিয়ে চমৎকার একটা ছাউনি তৈরি করা হয়েছে, ঠিক যেন ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো। ওই কুঁড়ে ঘরের ভেতরে সুন্দর কিছু সুগন্ধি মোমবাতি আর লণ্ঠন জ্বালানো, যার আলোয় নরম স্নিগ্ধতা আরও মনোমুগ্ধকর হয়ে উঠছে। নিচে কার্পেটের মতো কিছু পাতা বিছানো, তার উপর সাদা কাপড়ে মোড়া দুটো বসার জায়গা, একপাশে ছোট্ট একটা টেবিল, তাতে তাজা ফুলের তোড়া আর জুসের গ্লাস রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাশে ছোট্ট সাউন্ড সিস্টেমে মৃদু শব্দে একটা পুরোনো দিনের মিষ্টি প্রেমের গান বাজছে। সময় তার প্রিয় সাদা রঙের সালোয়ার কামিজ পরে সেই ছাউনির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তার মুখটা আলোয় ঝলমল করছে। সে আমার দিকে ঘুরে মিষ্টি করে হাসলো। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। তারপর আস্তে করে বললাম, এগুলো কি? আপনি এসব? সময় আমাকে পুরোটা বলতে না দিয়ে আমার ঠোঁটে তার আঙ্গুল দিয়ে থামিয়ে দিল। তারপর এক হাত দিয়ে আমার হাত ধরল। তার হাতের উষ্ণতা আমার সব অস্থিরতা দূর করে দিল। তারপর সে বলল, চুপ, আসুন। সে আমাকে ছাউনির ভেতরের একটা চেয়ারে বসালো। নিজে আমার উল্টো দিকে চেয়ারে বসলো। তারপর বলল, আপনার মনে কি চলছে আমি জানি। আমি আপনাকে এখানে কিসের জন্য ডেকেছি, কি তাই তো? বলতে বলতে তার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। এবার বলুন, কি বলার ছিল? সময় এক গ্লাস জুস আমার দিকে এগিয়ে দিল। তারপর নিজের গ্লাসে চুমুক দিয়ে বলল, গতকালকের ঘটনা বা তার আগের যত দুষ্টুমি করেছি সব ভুলে যান। সময় আমার হাত দুটো নিজের হাতের মধ্যে তুলে নিল।
তারপর খুব সাহসিকতার সাথেই বলল, ভার্সিটিতে যখন আপনার রাগ, আপনার লাজুকতা সব কিছুই আমি দেখেছি। এই সব কিছু আমাকে গত কয়েক মাস ধরে পাগল করে তুলেছে। প্রথমে ভেবেছিলাম এটা শুধুই একটা ক্রাশ, কিন্তু যখনই আপনি সামনে এসেছেন আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি নিজের উপর থেকে। আমি বুঝতে পেরেছি এটা শুধু ক্রাশ নয়, এর থেকেও বেশি কিছু। সে তার চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। তারপর সে চোখ খুলে আবার বলল, রাকিব, আমি আপনাকে ভালোবাসি। আমি শুনে পুরো হা হয়ে গেলাম। আমি আপনার জীবনের অংশ হতে চাই, সব সময় আপনার পাশে থাকতে চাই। আপনার সব দুষ্টুমি আর ভালো দিক খারাপ দিক সবটাই আমার চাই। আপনি কি আমার সাথে আমার বাকিটা জীবনের পথ হাঁটবেন? আমাকে ভালোবাসবেন? আমার জীবনের সঙ্গী হবেন? আমি কথা বলার মতো ভাষা খুঁজে পেলাম না। আমার হৃদয় স্পন্দন আবারও দ্রুত হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই স্তব্ধ মেরে গেলাম। তারপর আমি সময়কে বললাম, এগুলো কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি আপনি? আমার দৃঢ় প্রশ্নে সময় যেন একটু দমে গেল না। তার চোখে সে গভীর আবেগ নিয়ে আমাকে আবারও বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি রাকিব। যেদিন প্রথম আপনাকে দেখেছি সেই দিন থেকে। আমি পুরো কথাটা না বলতে দিই বসা থেকে উঠে চিৎকার করে উঠলাম, চুপ করুন, জাস্ট চুপ করুন। আমি কখনো ভাবতেই পারিনি আপনি এ ধরনের কথা বলার জন্য আমাকে ডেকেছেন। আপনি আমাকে কি মনে করেন? যদি আমি জানতাম আপনি এইসব বলবেন তবে আমি কখন এখানে আসতামই না। আমার প্রতিটা কঠোর কথা যেন সময়ের বুকে সরাসরি গিয়ে আঘাত আনলো। সে মাথা নিচু করে ফেলল, তার চোখ ভিজে উঠল। তারপর আমি আবারও বললাম, আপনি আমাকে চিনেনি বা কতটুকু? হ্যাঁ, আমার সামনে এসে এসব বলার সাহস কি করে হলো আপনার? আমার তো মনে হচ্ছে আপনার মাথায় কোনো সমস্যা আছে। আমার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমি এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। সময় তখনও মাথা নিচু করে স্থির হয়ে বসে আছে, তার কাঁধগুলো মৃদু কাঁপছে। আর হ্যাঁ, আপনার এই সাজানো ছাদ, মোমবাতি আর নাটক এসব আপনার কাছে রাখুন। আমি এসব সস্তা আবেগ দেখতে এখানে আসিনি। বলে আমি আর এক মুহূর্ত সেখানে সময় নষ্ট করলাম না। দ্রুত ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। নিচে নেমে সোজা আমার ঘরে ঢুকলাম এবং দরজাটা ভেতর থেকে সশব্দে বন্ধ করে নিলাম। এদিকে সুমাইয়া আমি চলে আসার পর যেন পাথরের মতো বসে রইল। তার ভেতরে সমস্ত আনন্দ মুহূর্তে তীব্র যন্ত্রণায় পরিণত হলো। সে মনে মনে বলল, আপনি কি ভালোবাসতে জানেন না? আমার সব প্রচেষ্টা, আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিলেন। আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফুপে কেঁদে উঠল। কান্নার শব্দ চাপাও দিতে পারল না। সেই সুন্দর সাজানো ছাউনির মাঝে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। খানিকক্ষণ পর ভাবি, মানে সময়ের বোন, কাপড় শুকাতে ছাদে আসছিল। এসে ভাবি সেই অদ্ভুত সুন্দর সাজানো জায়গাটা দেখে অবাক হলেন। কিন্তু এর মাঝে তিনি সময়ের কান্নার আওয়াজও শুনতে পেলেন। ভাবি দ্রুত এগিয়ে গেলেন আর সময়ের কাঁধে হাত রাখলেন আর বললেন, সুমাইয়া, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? আর এইসব কি? সময়া দ্রুত মুখ থেকে হাত সরিয়ে ভাবিকে দেখে ডুকরে কেঁদে উঠল আর ভাবিকে জড়িয়ে ধরল। তারপর কান্না জড়িত কণ্ঠে বলল, আপু, আপু, আমি আমি আর পারছি না। কি হয়েছে বল আমায়। সময়া তখন তার চোখ মুছতে মুছতে ঘটনা শুরু থেকে আমার সাথে তার আমার সাথে তার যা হয়েছে এখন পর্যন্ত সবকিছু ভাবির কাছে খুলে বলল। বাসে দেখা হওয়া, হলুদ, কিস আর এই প্রপোজালের পুরো ঘটনা। ভাবি সব শুনে চমকে উঠলেন আর বললেন, কি বলছিস তুই? তুই এত কিছু করেছিস আর আমাকে একবারও জানালি না? আর তোর দোলা ভাইয়ের থেকেও আমি শুনেছি ও নাকি মেয়ে মানুষদের সহ্য করতে পারে না। আপু, আমিও জানি মেয়েদের সহ্য করতে পারে না, কিন্তু এই কয়েকদিনের ব্যবহারে আমি ভাবছি ও অনেকটাই বদলে গেছে। কিন্তু ও আমাকে এভাবে অপমান করতে পারলো? বলে সে আবারও কান্নায় ভেঙে পড়ল। ভাবি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চুপ কর আর কান্না করিস না। আমার কথা শোন, তুই ভুল মানুষের কাছে নিজের মনের কথা বলেছিস হয়তো। তুই একটু শান্ত হ। চল, তুই আমার সাথে নিচে চল। এখানে আর বসে থাকতে হবে না। ভাবি সময়কে শান্ত করলেন এবং ছাদ থেকে তাকে ধরে ধীরে ধীরে নিচে নিয়ে এলেন। এদিকে আমি ঘরে এসে দরজা বন্ধ করে দেওয়ার পর অস্থির হয়ে বিছানায় বসে রইলাম। এখন মনে হচ্ছে সময়কে ভেবে অপমান করাটা হয়তো বা ঠিক হয়নি। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। কে? বাড়ি থেকে ভাবির শান্ত কণ্ঠ ভেসে এলো। আমি তোমার ভাবি, দরজাটা একটু খুলো তো। ভাবি, কিছু লাগবে? না, এমনিতেই। তোমার রুমে এখনো আসা হয়নি, তাই দেখতে এলাম। ও আচ্ছা। আচ্ছা, একটা কথা বলি। জি ভাবি, বলেন। সুমাইয়াকে তুমি কতদিন হলো চিনো? ভাবি, সুমা কি কিছু আপনাকে বলেছে? সরি ভাবি, আমি ওকে এভাবে হার্ট করতে চাইনি। হঠাৎই আমার রাগ উঠে যায়, তাই তখনই আমার রাগ উঠে গেছিল।
ভালো না বাসলে অন্তত ভালো করে বুঝাইতে, এভাবে কাটিয়ে দিলে। ভাবি এভাবে বললেন না প্লিজ। আচ্ছা, তুমি কেন ওর সাথে এমনটা করলে? আর মেয়েদের তুমি সহ্য করতে পারো না কেন, একটু বলবা? আমি প্রথমে বলতে না চাইলেও ভাবি আমাকে জোর করতে লাগলেন, তাই আমি বললাম, আসলে ভাবি, ভার্সিটিতে ওঠার আগে আমার জীবনে একটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। যাকে আমি খুব বিশ্বাস করেছিলাম, যাকে নিয়ে আমার সব স্বপ্ন ছিল, সে আমাকে ছেড়ে চলে যায়। খুব বাজেভাবে আমার বিশ্বাসটা ভেঙে দেয়। সে আঘাতটা আমি বলতে পারিনি। মনে হয় তখন থেকে মেয়েদের প্রতি একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, একটা ভয় বা অনীহা কাজ করে। তাই হয়তো আমি সবার সাথে এমন রুক্ষ ব্যবহার করি। কিন্তু সুমাইয়া, সে সব কিছু উল্টাপাল্টা করে দিছে। আমি জানি না কি করব। আমার কথা শুনে ভাবি চুপ করে বসে রইলেন। চোখ ভরে উঠল মমতায়। আমি আমার জীবনে সেই প্রথম প্রেমিকার কথা সংক্ষেপে তাকে বললাম, কিভাবে দীর্ঘদিনের সম্পর্কটা একটা সামান্য কারণে ভেঙে গেল, কীভাবে সেই মেয়েটি আমার স্বপ্নগুলোকে পায়ের নিচ দিয়ে পিষে দিয়ে চলে গিয়েছিল। আমি আবারও বললাম, আমার মনে হয়েছিল ভালোবাসার নামটা একটা দুর্বলতা, তাই নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছিলাম। ভাবি আমার হাতটা ধরে সান্ত্বনা দিয়ে বললেন, রাকিব শোনো, সব মেয়েরা এক হয় না। যে তোমাকে আঘাত করেছি তার জন্য অন্য একজন কেন কষ্ট পাবি? অতীতের ভুলের শাস্তি তুমি অন্যকে দিতে পারো না। তোমার সেই খারাপ অভিজ্ঞতা ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। আমি কিছু বললাম না। এরপর ভাবি আরও কিছুক্ষণ আমার হাত ধরে রইলেন। তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আর মন খারাপ করে থেকো না, ফ্রেশ হয়ে নিচে এসো। এই বলে তিনি ধীর পায়ে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। ভাবি আমার ঘর থেকে বেরিয়ে সোজা সুমাইয়ের ঘরে গেলেন। কিছুক্ষণ পর সুমাইয়ের ঘর থেকে চাপা কান্নার শব্দ শোনা গেল। এর কিছুক্ষণ পর আমি নিচের ঘরে নামতেই দেখলাম সুমাইয়া তার মাঝারি সাইজের ট্রাভেল ব্যাগটা গুছিয়ে ফেলেছে। তার চোখ দুটো লাল, মুখটা ফোলা। সে বাড়ির সবার সামনে দাঁড়িয়ে আছে। ভাবি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিরে, তুই ব্যাগ গোছালি কেন? কই যাবি সুমাইয়া? সুমাইয়া তখন তার চোখ ভিজে গেলেও জোর করে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আম্মু এগিয়ে এসে বললেন, এ কি করছো মা? তুমি চলে যাচ্ছ কেন? তুমি তো বলছিলে আরো 6-7 দিন থেকে থাকবে। সুমাইয়ার ব্যাগটা কাঁধে তুলে নিল। তার ঠোঁটে একটা বিষণ্ণ হাসি। সবার দিকে একবার তাকালো, তারপর চোখ দুটো স্থির করলো আমার দিকে। সে জোর করে নিজের কষ্ট চাপা দিয়ে নরম কণ্ঠে বলল, বলেছিলাম আন্টি, কিন্তু এখন যেতে হবে। এখানে আর মন টিকছে না, এমনিই চলে যাচ্ছি। কথাটা বলেই সুমাইয়ার এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে সে দরজার দিকে এগিয়ে গেল। পুরো বাড়ির মানুষ জানতে চাইল সে কেন যাচ্ছে, কিন্তু সুমাইয়া আর কোনো উত্তর দিল না। কিন্তু আমি তো জানি সে কেন চলে যাচ্ছে। সাদের সেই যে রিজেক্ট আর তীব্র অপমানটি তাকে বাধ্য করেছে দূরে চলে যেতে। আমি সোফায় চুপচাপ বসে আছি, কোনো কথা বলছি না, কোনো ডাকও দিলাম না। সুমাইয়ার পেছনে সবাই গেল তাকে এগিয়ে দিতে, কিন্তু আমি গেলাম না। এগিয়ে দিয়ে এসে আমাকে সোফায় ওইভাবে বসে থাকতে দেখে সবাই আমার কাছে আসলো। তারপর আম্মু বলল, কি রে, আমরা সবাই মেয়েটাকে এগিয়ে দিয়ে আসলাম, মেয়েটার কি হয়েছে সেটাও জানলি না, এভাবে এখানে বসে আছিস কেন? তো কি করব? কি করবি মানে? মেহমানদের সম্মান করতে ভুলে গেছিস? অসম্মান কই করলাম? মুখে মুখে তর্ক করো, এটা কি ধরনের বেয়াদবি? ঢাকায় গিয়ে কি এগুলোই শিখে আসছো তুমি? আমার তো মনে হয় তুই কিছু করেছিস, তাই মেয়েটা এভাবে চলে গেল। আম্মুর কথা আমার মেজাজে এবার সপ্তমে চলে গেল। আমি রেগে গিয়ে বললাম, কেন? আমি কি করব? সবাই কেন ভাবছে আমি কিছু করেছি? আমার আর ভালো লাগছে না এসব। আমার এমন রুক্ষ জবাবে আব্বু আর আমি দুজনেই খুব অবাক হলেন। ঠিক তখনই আমার ভাবি সেখানে এগিয়ে এলেন আর বললেন, থামো রাকিব, আর ঢং করতে হবে না। আমি ভাবির দিকে তাকালাম। তার কণ্ঠস্বর শুনে বুঝলাম তিনি খুব রেগে আছেন। কি বলছো ভাবি? এত নাটক করছো কেন? তোমার জন্যই তো সুমাইয়া বাড়ি ছেড়ে চলে গেল। আম্মু আব্বু আর ভাইয়া ভাবির দিকে ঘুরে দাঁড়ালেন। তারপর আম্মু বললেন, কি হয়েছে মা, সুমাইয়া কেন গেল? ভাবি একটা গভীর শ্বাস নিলেন। তারপর তার চোখ তখন আমার দিকে ফিরে বলল, সুমাইয়া তোমার ছেলেকে ভালোবাসে আম্মু, আর সে রাকিবের কাছ থেকে রিজেক্ট হয়ে ও অপমান সহ্য করতে না পেরে চলে গেল। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। ভাবি ভাবে সবার সামনে বলে দেবেন আমি ভাবতেই পারিনি। আম্মু আব্বু যেন আকাশ থেকে পড়লেন। ভাইয়া অবাক হয়ে আমাকে দেখছিল। কি বলছো বৌমা? সুমাইয়া রাকিবকে? আর এটা তুমি জানলে কিভাবে? আমি জানতাম না আম্মু, কিন্তু সকালে ছাদে কাপড় শুকাতে দেওয়ার জন্য গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি ছাদটা খুব সুন্দর করে সাজানো। হয়তো সুমাইয়া রাকিবকে প্রপোজ করার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল। ওখানে সে বসে কাঁদছিল। ওর কান্না দেখে আমি তার কাছে যেতেই সব শুনতে পারলাম। ভাবির কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আব্বু শান্ত অথচ কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি রাকিব?
আব্বু। আমি কিছু বলার আগে আব্বুর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তিনি আমার দিকে এগিয়ে এসে সপাটে আমার গালে একটা থাপ্পড় মারলেন। আমি গালে হাত দিয়ে চুপ করে রইলাম। তারপর আব্বু বলল, ভালোবাসা না বাসার অধিকার একমাত্র তোমার, কিন্তু তাকে আপন করার অধিকার তোমাকে কে দিয়েছে? এগুলো কোথা থেকে শিখছো? আব্বুর থাপ্পড়টা শারীরিকভাবে আঘাত লাগেনি, কিন্তু মানসিকভাবে আঘাত পেলাম। আমি আমার বাবার চোখে ক্রোধ দেখতে পেলাম। আম্মু তাড়াতাড়ি আব্বুর হাত ধরে ফেললেন। কি করছো তুমি? ছেলেটাকে মারছো কেন? ভাই এগিয়ে এসে আমাকে দেখলো। তারপর আব্বু আম্মুর মাঝে এসে দাঁড়ালো। বাবা শান্ত হও, এখন রাগ করো না। আমি সেখানে এক মুহূর্ত থাকতে পারলাম না। কোনো কথা না বলে, কারো দিকে না তাকিয়ে ধীরে ধীরে সেখান থেকে নিজের রুমে চলে গেলাম। পেছনে আব্বু আম্মু চাপা কথা শুনতে পেলাম। আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। আমার শরীর তখনও কাঁপছিল। আব্বুর থাপ্পড়টা যেন আমার ভেতরে সমস্ত দেয়াল ভেঙে দিয়েছে। আমি কি করছি এইসব? কেন আমি সুমাইকে এভাবে কষ্ট দিলাম? সে তো শুধু ভালোবেসেছিল। আমার রাগের শিকার কেন তাকে হতে হলো? সারা রাত আমার আর ঘুম হলো না। সুমাইয়ের ফোলা মুখ, কান্নার শব্দ সব যেন চোখের সামনে বারবার ভেসে উঠছিল। আমার অ্যাটিটিউড, রুক্ষ ব্যবহার সব কিছু এখন নিজেকে অপরাধী মনে করাচ্ছে। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম। আমার আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। এই বাড়ির প্রতিটা কোনায় যেন সময়ের উপস্থিতি, তার হাসি, তার অভিমান আর শেষ মুহূর্তের কষ্ট জড়িয়ে আছে। আমি দ্রুত গোসল করে তৈরি হয়ে নিলাম। আমার সেই মাঝারি সাইজের ট্রাভেল ব্যাগটি গোছানোই ছিল। সেটা নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। কাউকে ডাকার প্রয়োজন মনে করলাম না। নিচে আম্মু আব্বু ভাইয়া ভাবি সবাই একসাথে বসে নাস্তা করছিলেন। আমাকে ব্যাগ হাতে দেখে সবাই অবাক হলেন। এ কি, তুই এখন কোথায় যাচ্ছিস রাকিব? আম্মু, আমি ঢাকায় ফিরে যাচ্ছি। ভার্সিটির অনেক কাজ বাকি আছে, আর আমার এখানে আর ভালো লাগছে না। আব্বু আর কিছু বললেন না, শুধু আমার দিকে নীরবে তাকিয়ে রইলেন। গতকালের ঘটনার পর তিনি যেন আমার প্রতি একটা দূরত্ব তৈরি করেছেন। ভাবি বিষণ্ণ মুখে বললেন, আর 2টা দিন অন্তত থেকে যাও, তোমার ভাই সবেমাত্র বিয়ে করেছে। না ভাবি, আর থাকা সম্ভব না। আমি সবার থেকে বিদায় নিয়ে দরজার দিকে এগোলাম। বাইক আনতে ইচ্ছে করলো না। মনটা এত ভারাক্রান্ত ছিল যে বাইক চালানোর শক্তি আমার ছিলই না। পায়ে হেঁটে আমি বাড়ির গেট পার হলাম। রাস্তায় এসে একটা সিএনজি ডেকে উঠে বসলাম। গন্তব্য বগুড়া বাস স্ট্যান্ড। সিএনজি চলছে। রাস্তার দুপাশে পরিচিত দৃশ্যগুলো কেমন যেন অপরিচিত লাগছে। আমার মন খারাপ লাগছে। কেবলই মনে পড়ছে সময়ের কথা। মন মানছে না। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য সুতোয় আমরা দুজন যেন জড়িয়ে গেছি। তার চলে যাওয়াটা আমার ভেতরে এক গভীর শূন্যতা তৈরি করেছে। আমি কি তাহলে একটা বড় ভুল করে ফেলেছি? বাস স্ট্যান্ডে পৌঁছে আমি ঢাকার প্রথম বাসের টিকিট কাটলাম। বাসে উঠে সে জানালার পাশে ছিটে গিয়ে বসলাম। বাস ছাড়তে তখনও কিছুটা সময় বাকি। কানে হেডফোন গুঁজে দিলাম, কিন্তু এবার আর প্রিয় গানগুলো শুনতে ইচ্ছে করলো না। চোখ বন্ধ করে শুধু সুমাইয়ের মুখটা মনে করার চেষ্টা করলাম। তার হাসি, তার দুষ্ট মিষ্টি ভরা চোখ, সব কিছুর জন্য আমার মন খারাপ লাগছে। আজ এই বাসে, এই সিটে তার শূন্যতা যেন আরও বেশি করে অনুভব করছি। বাস নির্দিষ্ট সময়ে বগুড়া থেকে ঢাকার পথে চলতে শুরু করলো। জানালা দিয়ে বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে আছি, কিন্তু মনটা পড়ে আছে সেই গত কয়েকটা দিনের ঘটনায়। সুমাই আমার রুক্ষ ব্যবহারে কতটা কষ্ট পেয়েছে সেই ভাবনাটা কাটার মতো বিচ্ছে। তার সেই চোখের জল আমার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে খান খান করে দিচ্ছে। বারবার মনে পড়ছে বাসে সেই প্রথম দিনটা, যখন আমি তার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলাম। মনে পড়ছে হলুদের দিনের খুনসুটি, টেবিলে খাওয়ার সময় টেবিলের নিচে তার পায়ের স্পর্শ, আর সবশেষে সেই স্বাদের দৃশ্যটা যখন সমস্ত সাহস এক করে সে আমাকে প্রপোজ করেছিল, আর আমি তাকে চরমভাবে অপমান করে এসেছিলাম। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে বাস হায়দ্রাবাদে এসে থামলো। আমি ব্যাগটা নিয়ে ক্লান্ত শরীরে বাস থেকে নামলাম। বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে সোজা ভার্সিটির হলে ফিরলাম। রুমে ঢুকে ব্যাগটা একপাশে রেখে নিজেকে বিছানায় এলে দিলাম। শরীরটা যেমন ক্লান্ত, আর মনটা তার চেয়েও বেশি ভারাক্রান্ত। এরপর আম্মুকে একটা ফোন করলাম। হ্যালো আম্মু, আমি চলে এসেছি। ও, এতক্ষণে এলি? তোর জন্য খুব চিন্তা হচ্ছিল। আর এত তাড়াতাড়ি চলে এলি কেন? তোর আব্বুর উপর রাগ করেছিস তাই না? ভার্সিটির অনেক কাজ জমে আছে, তাই চলে এলাম। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আব্বুকে আমার পক্ষ থেকে সরি বলে দিও। তুই বুঝতে পারলেই হলো। যাক, এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। আচ্ছা আম্মু, তোমরা সবাই ভালো থেকো। ফোনটা রেখে ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিলাম। রাতে একটু দেরিতেই ঘুম ধরল। পরের দিন থেকে আবারও ক্লাস শুরু। মনোযোগ দেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু মনটা একদমই বসছে না। ক্লাসরুমে আমি সেই একই গম্ভীর অ্যাটিটিউড বজায় রেখেছি, সবার থেকে দূরত্ব রেখে, কিন্তু ভেতরের জগৎটা শান্ত নেই। লেকচার চলাকালীন সময়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। বিশেষ করে যখন তাকে অপমান করেছিলাম সেই দৃশ্যটা। কেন এমন করলাম?
কেন একটু শান্তভাবে কথাটা বলতে পারলাম না। মনে মনে বললাম, যদি আরেকবার সুযোগ পেতাম অন্তত ভালোভাবে সরি বলতে পারতাম। ক্লাসের বন্ধুরা ডাকলে হালকা এসে দায়সারা উত্তর দিচ্ছি। সবাই তো ভাবছে আমি তো এমনই, কিন্তু তারা তো জানে না ভেতরে কি চলছে। দিন কাটছে, কিন্তু প্রতিটা মুহূর্তে যেন একটা বোঝা। আমার এই রাগ, এই কঠোরতা, এর ফল কেবল আমি একাই ভোগ করছি। এভাবে একদিন দুদিন করে কেটে গেল 13টা দিন। 13 দিন পর দুপুরে যখন হলরুমে একা বসে আছি, হঠাৎ মনে হলো এভাবে আর কতদিন। সময় কেমন আছে তার একটা খোঁজ নেওয়া উচিত। হয়তো আমার একটা সরি তার কষ্ট কিছুটা কমাতে পারে, কিন্তু আমার কাছে তার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নেই। দীর্ঘদিনে জমে থাকা অপরাধবোধ আর তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা আমাকে অস্থির করে তুলল। একমাত্র ভাবি হয়তো সাহায্য করতে পারেন। আমি তাড়াতাড়ি আমার ফোনটা বের করলাম, ভাবির নাম্বারে কল করলাম। হ্যালো ভাবি, কেমন আছো? ভালো আছি রাকিব, তুমি কেমন আছো? এতদিনে তোমার খোঁজ নেওয়ার সময় হলো? সরি ভাবি, একটু ব্যস্ত ছিলাম তো। তোমরা সবাই কেমন আছো? ভাইয়া, আব্বু, আম্মু সব ঠিক আছে তো? হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি, তুমি চিন্তা করো না। খানিক নীরবতা। আমি সরাসরি মূল কথায় যেতে ইতস্তত করলাম। ভাবি, আমি মানে সোমায়া, ও কি মানে ও কেমন আছে? ভাবির কণ্ঠস্বর একটু গম্ভীর হলো। ও চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন খুব ভেঙে পড়েছিল, এখন একটু শান্ত হয়েছে। তারপর আমি একটু সাহস করে বললাম, ভাবি আমি কি একটা উপকার চাইতে পারি? বলো। ভাবি, আপনি কি আমাকে সুমাইয়ের ফোন নাম্বারটা দিতে পারবেন? সুমের নাম্বার তুমি কি করবে? আমি আমি অন্তত ওকে একবার ফোন করে সরি বলতে চাই। ভাবি কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি দুশ্চিন্তায় অপেক্ষা করছিলাম কখন তিনি সুমাইয়ের ফোন নাম্বারটি দেবেন। একসময় একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমার কি মনে হয় একটা সরিতে সব ঠিক হয়ে যাবে? জানি না ভাবি, কিন্তু আমার মনটা শান্ত হচ্ছে না। ওকে এভাবে কষ্ট দিয়ে আসাটা আমার ঠিক হয়নি। আমি অন্তত একবার ওর কণ্ঠস্বর শুনতে চাই। তুমি অনেক দেরি করে ফেলেছো রাকিব। ভাবির কথা শুনে আমার বুকটা ধুক করে উঠল। মানে কি ভাবি, কি হয়েছে সুমাইয়ার? ভাবি একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, সুমাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কাল ওদের বিয়ে। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে হলো সমস্ত পৃথিবীটা এক লোহমায় ঘুরে গিয়ে থেমে গেল। রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অনুভূতি। বিশ্বাস করতে পারলাম না। কি বলছেন ভাবি, হঠাৎ বিয়ে কেন? ভাবি এবার আরো ভারী কণ্ঠে বললেন, তুমি ওকে যে অপমান করেছো তাতে খুব ভেঙে পড়েছিল। নিজের কষ্টটা আর তোমার প্রতি জমে থাকা জেদ দুটো মিলে এক প্রকার জেদ করি ও এই বিয়েতে রাজি হয়েছে। মনে মনে হয়তো ভেবেছি তোমাকে দেখিয়ে দেবে যে সে তোমার অ্যাটিটিউডের জন্য বসে থাকবে না। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। সময় সে হাসি, সে দুষ্টমি, হলুদের দিনের হাত ধরা, বাসে কাঁধে ঘুমিয়ে পড়া, সব কিছু চোখের সামনে আবারও ভেসে উঠল। আমি চুপ করে আছি। ভাবি কিছুক্ষণ চুপ থেকে হয়তো আমার নীরবতা বুঝতে পারলেন। তারপর নরমভাবে বললেন, এখন আর এসব বলে কি হবে, তুমি শান্ত হও। আমি আর এক মুহূর্ত কথা বলতে পারলাম না। শুধু বললাম, আচ্ছা ভাবি, রাখছি বলে আমি ফোনটা কেটে দিলাম। দুপুর থেকে সেই খবর শোনার পর থেকে রাত পর্যন্ত আমার আর কিছুই ভালো লাগলো না। হলরুমে বসে আছি, কিন্তু মনটা যেন 1000 মাইল দূরে। বন্ধুদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারলাম না। বারবার সময় অভিমানী চোখ, ছাদের কান্না শব্দ আর আমার প্রতি তার সেই সহজ সরল ভালোবাসার কথাই মনে পড়ছে। আমি অস্থির হয়ে ঘরে পায়চারি করতে লাগলাম। হঠাৎ যেন একটা তীব্র উপলব্ধি হলো, তার জন্য আমার কষ্ট হচ্ছে, তার বিয়েতে আমার কষ্ট হচ্ছে, তাকে হারাতে দেখে আমার কষ্ট হচ্ছে। মানে তাকে আমি হারাতে চাই না, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার অজান্তে সময়ের এই পাগলামিগুলো আর তার ভালোবাসার জন্য করা সব চেষ্টা, এই সব কিছু আমি কখন যে ভালোবেসে ফেলেছি। তার বিয়ে? না, এটা হতেই পারে না। আমি আমার জীবনের ভালোবাসা কীভাবে চলে যেতে দিতে পারি না। এই বিয়ে আটকাতেই হবে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। কোনো দিকে না তাকিয়ে রুমের দরজা সশব্দে খুলে নিচে নামতে শুরু করলাম। বাইরে তখন গভীর রাত 1টা ছুঁই। ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। মন স্থির করলাম, যেভাবে হোক ভাবিদের বাসা মানে সময়ের গন্তব্যে আমাকে পৌঁছাতেই হবে। আমি একটা সিএনজি ডেকে সোজা বাস টার্মিনালের দিকে ছুটলাম। ভাগ্য ভালো, শেষ মুহূর্তের একটা নাইট কোচ পেলাম। টিকিট কেটে যখন বাসে উঠলাম তখন মনে হচ্ছিল সময় যেন স্থির হয়ে আছে, বাস চলছে, কিন্তু আমার মনে হচ্ছিল রাস্তার এই দূরত্ব যেন শেষ হতেই চাইছে না। সময়ের কথা, তার চোখের জল, আমার দৃঢ়তা সব কিছু যেন বাসের গতির সাথে পাল্লা দিয়ে আমার মধ্যে ঘুরতে থাকলো। সকাল 8টায় বাস বগুড়া বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। সেখান থেকে আরেকটা সিএনজি নিয়ে ভাবিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবিদের বাসায় পৌঁছাতে সকাল 9টা বেজে গেছে। আমি ভাড়া মিটিয়ে সময়দের বাসার গেটের সামনে এসে দাঁড়ালাম। আমার চোখ গেটের উপরে রাখা বিশাল সাইনবোর্ডটা দেখে গেল।
সুমাইয়া ওয়েটস সজীব। নামটা দেখে বুকটায় তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সোজা গিয়ে দাঁড়ালাম সুমাইয়াদের দরজার সামনে। এই মুহূর্তে আর দেরি না করে ভেতরের দিকে পা বাড়ালাম। বাইরে জমকালো সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছিল বাড়ির ভেতরে এখন উৎসবের চূড়ান্ত প্রস্তুতি চলছে। ভেতরে গিয়ে প্রথমে আম্মুর সাথে দেখা। আম্মু আমাকে দেখেই কেঁদে জড়িয়ে ধরল। রাকিব, তুই এখানে? আমার কথা বাদ দাও, আগে বলো এইসব কি হচ্ছে, আর সুমাইয়া কোথায়? সুমাইয়া তো উপরে, ওকে সাজাচ্ছে। কেন, কি হয়েছে? তার মানে বাইরে যা দেখলাম তা সত্যি? হ্যাঁ। অনেক লোকজনের আনাগোনা। সে ভিড় ঠেলে এগিয়ে গেলাম সুমাইয়ের ঘরের দিকে। দরজার কাছে পৌঁছে আমি থমকে দাঁড়ালাম। ভেতরে সুমাইয়া বসে আছে, চারপাশে তার বান্ধবীরা আর ভাবি ব্যস্ত। লাল বেনারসি আর সোনার গহনায় সুমাইয়াকে এক রাজকুমারীর মতো লাগছিল। ভাবি আমাকে বলল, রাকিব, তুমি এখানে কখন আসলে? ভাবির কথায় সুমাইয়ের চোখ সরাসরি আমার উপর পড়ল। এক পলকের জন্য তার চোখে যেন কিছুটা অবাক হওয়ার ছাপ দেখা গেল, কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সামলে নিল। ঠোঁটের কোণে ফুটিয়ে তুলল একটা বাঁকা হাসি। সুমাইয়ের দিকে এগিয়ে গিয়ে আমার গলা শুকিয়ে গেল। তারপর বললাম, হঠাৎ আপনি বিয়ে করছেন কেন? সুমাইয়ার আমার দিকে তাকালো না। তার বান্ধবীরাও সবাই চুপ করে দাঁড়িয়ে এই অপ্রত্যাশিত দৃশ্য দেখছিল। সুমাইয়া খুব শান্ত, প্রায় শীতল কণ্ঠে উত্তর দিল, আমার ইচ্ছে। আপনার তাতে কি? আপনি কেন এসেছেন? আমার তাতে কি মানে? আপনি কি বলছেন এগুলো? আমি এত দূর থেকে আপনার বিয়ে খেতে আসিনি। তাহলে কেন এসেছেন? বিয়ে আটকাতে এসেছি। কেন বিয়ে আটকাবেন? দেখেন, আমি আগে যা করেছি তার জন্য সরি। আমি বুঝতে পেরেছি সুমাইয়া, আমি ভুল করেছি। আমার সেই অ্যাটিটিউড, আমার কঠোরতা, আমি বুঝতে পারিনি এসবের মাঝে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি। আর ভালোবাসলেও বুঝতে একটু দেরি হয়ে গেছে। বুঝলাম, কিন্তু এখন আর এগুলো বলে লাভ নেই। আজ আমার বিয়ে। আমার জীবনে আপনার এই ভালোবাসি শব্দটার কোনো মূল্য নেই। যখন ভালোবাসার প্রয়োজন ছিল তখন আপনি আপনার অ্যাটিটিউড নিয়ে মেতেছিলেন, মনে আছে? সাথে আপনি কি বলেছিলেন? আমি এত সস্তা আবেগ দেখতে আসিনি। যান এখান থেকে। আপনার মতো একটা অহংকারী বিরক্তকর মানুষকে আমার জীবনে আর একবারও দেখতে চাই না। যান। আমার নতুন জীবনের প্রথম দিনে আপনি একটা খারাপ স্মৃতি হয়ে থাকবেন না। কথাগুলো শুনে আমার চোখ ছাপিয়ে জল এসে গেল, আমার হাত পা অবশ হয়ে গেল। এই প্রথম নিজের এত বড় ভুলটা উপলব্ধি করতে পারলাম। আমি মাথা নিচু করে নীরবে চোখের জল মুছলাম। চারপাশের এত মানুষের মাঝে যেন নিজেকে পৃথিবীর সবচেয়ে একা মানুষ বলে মনে হলো। একটাও আর কথা বলার শক্তি ছিল না। আমি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করলাম। ভাবি পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু আমি কোনো কিছু না শুনে রুম থেকে বাইরে এলাম। পেছনে ফেলে আসার সময় শেষ কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। নিচে এসে আবার আম্মুর সাথে দেখা। আম্মু আমাকে বলল, কি হয়েছে তোর? কিছু না। তাহলে তোর মুখ কেন কালো হয়ে আছে? আমি আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আম্মু, আমি সুমাইয়াকে অনেক ভালোবাসি। তুমি আব্বুকে বলে যে করে হোক বিয়েটা আটকাও আম্মু। আমি যে ওকে ছাড়া বাঁচবো না। এখন আর এই বিয়েটা আটকানো সম্ভব না, কারণ তোর আব্বু আর সুমাইয়ার আব্বুই এই বিয়ে ঠিক করে ফেলেছে। কারণ সুমাইয়া নিজেই বিয়ে করতে চাইছে। আমি চুপ করে আছি। তুই সব কিছু ভুলে নতুন করে শুরু করার চেষ্টা কর। এমন সময় আম্মুকে কে জানি ডাকলো, আর আম্মু সেখানে চলে গেল। আম্মু তো বললো সব কিছু নতুন করে শুরু করতে। সব কি এতই সহজ? আর এই বিয়েতে যদি সুমাইয়া রাজি থাকে তাহলে তো আর কিছু করার নেই। অনেক মানুষজন এসেছে, বরের গাড়িও এসে গেছে, বাচ্চারা হইচই করছে। আর সবার জন্য কতই না আনন্দের দিন। সুমাইয়াকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে। সুমাইয়াকে কাজী সাহেব কবুল বলতে বলছে। সুমাইয়া আমার দিকে তাকালো। আমি বুঝে গেছি ও এখনই কবুল বলে দেবে। আমি তার মুখে অন্যকে কবুল বলা শুনতে পারবো না। আমার চোখে পানি জমে গেছে। আমি উঠে বাইরে চলে আসলাম। গেট পেরিয়ে যখন দ্রুত রাস্তায় নেমে এলাম তখন আমার দৃষ্টি ছিল ঝাপসা, মন ছিল বিচ্ছিন্ন। চারপাশটা খেয়াল করলাম না। আমার চোখ জুড়ে শুধু সুমাইয়ের রুক্ষ মুখের ছবি। চোখ মুছতে মুছতে আমি যখন দ্রুত গতিতে রাস্তা পার হচ্ছিলাম ঠিক তখনই তীব্র বেগে আসা একটি ছোট ট্রাকের আলো আমার চোখে পড়ল। ট্রাক চালক হর্ন দিলেও আমার কানে পৌঁছলো না সেই শব্দ। চোখের পলকে একটা বিকট শব্দ করে ট্রাকটি আমাকে সজোরে ধাক্কা দিল। আমি ছিটকে গিয়ে রাস্তায় পড়লাম। আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল। জ্ঞান হারানোর আগে আমি শুধু স্পষ্টভাবে দেখলাম কিছু মানুষ আমার দিকে ছুটে আসছে, আর আমার কানে বাজছিল সময় সে হাসি, সে কান্না, আর সবশেষে তার তীক্ষ্ণ কণ্ঠস্বর। তারপর আমার চোখ বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে লোকজনের ভিড় জমে গেল। সোমাদের বাড়ির গেট থেকেও কয়েকজন ছুটে এলো। আমার মাথা থেকে রক্ত বের হওয়া দেখে সবাই আতঙ্কিত। আমাকে দ্রুত একটা প্রাইভেট গাড়িতে তোলা হলো এবং নিকটস্থ সদর হাসপাতালের দিকে ছুটতে শুরু করলো। 5 দিন পর গভীর অচেতনতা ভেঙে আমার জ্ঞান ফিরল। তখন মনে হলো আমি কোনো এক শান্ত সাদা মেঘের রাজ্যে ভেসে আছি। চোখ খুলে দেখলাম হাসপাতালের একটা কেবিনে শুয়ে আছি।
মাথার ডান পাশে ব্যান্ডেজ করা, শরীরে নানা রকম তার লাগানো, চারপাশে কিছুটা ঝাপসা, তবে পরিবেশটা শান্ত। প্রথমে আমি আমার বাঁ হাতটা নাড়ানোর চেষ্টা করলাম, তখনই অনুভব করলাম নরম কিছু একটা আমার হাত ধরে আছে। কষ্টে আমি একটু কাঁদতেই একজন নার্স দ্রুত ছুটে গেলেন। নার্সটি বাইরে যেতেই মধ্যবয়স্ক হাসিখুশি চেহারার একজন ডাক্তার দ্রুত পায়ে রুমে ঢুকলেন। তিনি আমাকে চেক আপ করলেন। বাহ মিস্টার রাকিব, আপনি তো সত্যি খুব লাকি। প্রায় 5 দিন পর চোখ খুললেন। আপনাদের সম্পর্কটা সত্যি খুব গভীর, বুঝলেন? আমি অবাকে তাকালাম। সঠিক সময়ে হাসপাতালে আনা আর সব সময় আপনার স্ত্রী সারা রাত জেগে তিনি যে সেবা করেছেন, তা না হলে আপনার এই অবস্থা থেকে ফেরা মুশকিল হতো। আপনার এই জীবনটা কিন্তু তার জন্যই পাওয়া। আমার চোখ কপালে উঠল। আমি ক্ষীণ কণ্ঠেই বললাম, আমার বউ? আপনি কাকে বলছেন? ডক্টর সবই উত্তর দিতে যাবেন, ঠিক তখনই দরজায় একটা পরিচিত মুখ দেখা গেল। হাতে 1 গ্লাস জুস নিয়ে সুমাইয়া রুমে প্রবেশ করলো। তার পরনে হালকা সালোয়ার কামিজ, চোখ মুখ ক্লান্ত কিন্তু স্থির। আমাকে চোখ খোলা দেখে সে যেন অবিশ্বাস্য আনন্দে কিছুক্ষণের জন্য থমকে গেল। ডক্টর সুমাইয়াকে দেখে সে বললেন, মজা করবেন না রাকিব সাহেব, এই তো আপনার স্ত্রী। গত 5 রাত এই রুম থেকে এক মুহূর্তের জন্য বের হননি আপনাকে ছাড়া। নাওয়া খাওয়া সব এখানেই। আপনি সত্যি খুব ভাগ্যবান, এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। ডক্টর এরপর আর কিছু না বলেই হাসি মুখে চলে গেলেন। ডক্টর যেতে সুমাইয়া দ্রুত গ্লাসটি টেবিলের উপর রেখে প্রায় ছুটে এসে আমার পাশে দাঁড়ালো। তার চোখে জল চিকচিক করছে। সুমাইয়া, তুমি? আর ডক্টর কি বললেন? তোমার জামাই কোথায়? আর তুমি এখানে কেন? তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল। সুমাইয়া আমার ভাঙা হাতটা ধরে আলতো করে চাপ দিল আর বলল, বিয়েটা আর হলো কই? আপনার অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পর ওটা ভেঙে দিয়েছি। আপনার তখন এমন অবস্থা, আর আমি কি সেজেগুজে বিয়ের পিড়িতে বসবো? ওহ, তাহলে আমি তোমাদের পথের কাটা হলাম। আমার এই কথা বলার সাথে সাথেই সুমাইয়া যেন এক লোহমায় রেগে গেল। সে তাড়াতাড়ি আমার দিকে আরও একটু ঝুঁকে এলো এবং দুর্বল হাতে আমার বুকে হালকা কিলঘুষি মারতে লাগলো। আর একটা কথা বললে আমার মতো খারাপ কেউ হবে না বেহায়া। আপনি কি জানেন এই 5 দিন আমি কিভাবে কাটিয়েছি? আপনার জ্ঞান ফিরবে না জেনেও এক মুহূর্তের জন্য আপনার পাশে থেকে সরিনি। চুপচাপ শুয়ে রেস্ট নিন, আপনি অনেক অসুস্থ। আমার ঠোঁটে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। তখন বললেই তো আর এত কষ্ট পেতে হতো না, আমাকেও না তোমাকেও না। না, আপনার একটা শাস্তি হওয়া দরকার ছিল। কেন? আপনার ওই অতিরিক্ত অ্যাটিটিউডের জন্য আর আমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনাকে তো। কথাটা শেষ না করেই সময় নিজেকে ধরে রাখতে পারল না। সে আলতো করে আমার শুয়ে থাকা শরীরের ওপরই ঝুঁকে পড়ল এবং আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই দরজায় মৃদু খাক খাক গলার আওয়াজ পেলাম। ভাইয়া এবং ভাবি রুমে প্রবেশ করলো। সাথে সাথে সময় নিজেকে গুটিয়ে নিয়ে দ্রুত আমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে গেছে। কোনো কথা বলার সাহস না পেয়ে সে প্রায় ছুটে রুম থেকে বেরিয়ে গেল। ভাবে হাসতে হাসতে এগিয়ে এলেন আর বললেন, সুস্থই তো হওনি এখনো, আর রোমান্স শুরু হয়ে গেছে? ভাবি কি যে বলেন। হয়েছে হয়েছে, থাক, আগে পুরোপুরি সুস্থ হও। আমরা কিন্তু তোমাদের বিয়ের ব্যবস্থা শুরু করে দিয়েছি। আমি এই কথা শোনার বেশি লজ্জা পেলাম, কিন্তু মনের ভেতর এক গভীর আনন্দ অনুভব করলাম। আমাকে আরও 7 দিন হাসপাতালে থাকতে হলো। এই 7 দিনে আমার পাশে সবাই ছিল, মা বাবা, ভাই ভাবি, বন্ধু বান্ধব। তবে সবচেয়ে বেশি যে ছিল সে হলো সুমাইয়া। দিনের বেশিরভাগ সময় সে আমার পাশে বসে থাকতো। কখনো ফল কেটে দিত, কখনো গল্পের বই পড়ে শোনাতো, আর কখনো বা শুধু নীরবে আমার দিকে তাকিয়ে থাকতো। হাসপাতালের দিনগুলো যেন চোখের পলকে কেটে গেল। 7 দিন পর ডক্টর ছাড়পত্র দিতেই আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। সুমাইয়া আমার সাথেই ছিল। 10 দিনের মাথায় একেবারে ঘরোয়া পরিবেশে 2 পরিবারের হাতেই আমাদের বিয়ে সম্পন্ন হলো। আজ আমাদের বাসর রাত। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে সুমাইয়া বসে আছে, তার প্রিয় লাল শাড়িটা পরে। নরম আলোয় ঘরটা মায়াবী হয়ে আছে। আমার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়েও দ্রুত। সুমাইয়া ঘোমটা টেনে বিছানার এক কোণে বসে আছে। পা টিপে টিপে আমি তার পাশে গিয়ে বসলাম। আমি ঘোমটার উপর আলতো করে হাত রাখতেই সুমাইয়া চোখ তুলে তাকালো। কখনো তোমাকে একটা কথা বলা হয়নি। কি? আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। তোমার এই পাগলামিগুলোকে আরও বেশি ভালোবাসি। সারা জীবন তোমার পাশে থাকতে চাই। জীবনে যতই ঝড় আসুক কখনো তোমাকে ছেড়ে যাব না। আমাকে তোমার পাশে ছায়া হিসেবে পাবে। কখনো কষ্ট দিবে না তো? কখনোই না। তাহলে আগে দিছো কেন? সরি। সরি দিয়ে হবে না। তাহলে কি করতে হবে? এখন আদর দিয়ে তার শোধ দিয়ে দাও। আমি তার চিরকুট আলতো করে তুলে ধরলাম। সে আমার চোখের দিকে তাকালো।
তাকানোটা ছিল খুব মায়াবী। আমি তার দিকে আরও একটু ঝুঁকলাম। আমার একটা হাত আলতো করে তার কাঁধের উপর রাখলাম। তার শরীরের উষ্ণতা অনুভব করে আমার ভেতরের অনুভূতিগুলো আরও তীক্ষ্ণ হলো। সুমাইয়া তার ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তোমার ওই লুক আর চাহনি আমাকে হার্ট অ্যাটাক করাবে। তোমার উপর আবারও ক্রাশ খেলাম। এভাবে তাকালে আমি তো মরে। আমি তার কথা শেষ করার আগেই তার ঠোঁটের উপর আমার ঠোঁটটা চেপে ধরলাম। স্পর্শটা ছিল কোমল, এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসার। আমি ধীরে ধীরে তার ঠোঁট থেকে সরে এসে গভীর শ্বাস নিলাম। আমাদের দুজনের বুক দ্রুত ওঠানামা করছিল। সুমাইয়া যেন হাঁপিয়ে গেছে। তার চোখগুলো বন্ধ, মুখটা লালে লাল। তারপর বললাম, এরকম কথা আর কখনো বলবো না বলে আমি তার কপালের উপর একটা গভীর চুমু এঁকে দিলাম। তারপর তার মুখের নরম ত্বক থেকে চুলের ভেতর দিয়ে আমার মুখটাকে ঘাড়ের দিকে নিয়ে গেলাম। আমি সুমাইয়ের চুলে ঘ্রাণ নিলাম। চুলে লাগানো বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ যেন পুরো ঘরটাকে সুরভিত করে তুলেছে। সুমাইয়ের চোখ না খুলেই মাথাটা সামান্য কাত করে আরও একটু সুযোগ করে দিল। আমি তার ঘাড়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম। তারপর একটু উষ্ণ কিস দিয়ে তার শরীরের উত্তেজনা আরও বাড়িয়ে দিলাম। সুমাইয়া তখন আমার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরল। আমি আবারও তার ঠোঁটের দিকে ঝুঁকলাম। এবার আর কোনো ইতস্তত নয়, এক তীব্র টান। আমার ঠোঁট যখন তার ঠোঁটের ওপর, সেও যেন সামান্য উত্তেজনা নিয়ে সাড়া দিল। গভীর থেকে গভীর ডুবতে লাগলাম। সুমাইয়ের ঠোঁটে আলতো করে একটা কামড় দিলাম। সে একটা মৃদু করে শব্দ করল। আমরা একে অপরের ঠোঁটের উষ্ণতা নিচ্ছিলাম, যেন শত জনমের তৃষ্ণা মেটানো। কিছুক্ষণ পর দম ফুরে আসায় আমি সরে এলাম। সুমাইয়া তখন তার চোখ খুলল। তার চোখে জল আর হাসি মেশানো এক অদ্ভুত দীপ্তি। আমি সুমাইয়ের একটা হাত ধরে আলতো করে আমার গালের উপর রাখলাম। সে তার হাত দিয়ে আমার গাল ছুঁয়ে দিল। আমি তার হাতে স্নেহ অনুভব করলাম। আমি তার চুল সরিয়ে দিয়ে তার কপাল আরও একটা গভীরভাবে কিস করলাম। তারপর তাকে ধরে আলতো করে বিছানায় শুয়ে দিলাম। সে তার চোখ বন্ধ করলো। আমি তার পাশে শুয়ে তাকে আবার আমার বুকে টেনে নিলাম। তার কপালে, চোখে, নাকে আলতো করে চুম্বন এঁকে দিলাম। তারপর লাইট অফ হয়ে গেল। এবার হারিয়ে গেলাম অন্য আরেক জগতে। পূর্ণতা পেল আমাদের ভালোবাসা। আপনারা এখন এখানে কেন? কমেন্ট বক্সে গিয়ে সুন্দর করে কমেন্ট করে যান। গল্প শেষ। এখন আমাদের অন্য জগতের স্বাদ গ্রহণ করতে দিন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো গল্পে। আল্লাহ হাফেজ।